এবার যে মেহেদি ভাই শুনতেছেন? মেহেদি ভাই, হ্যাঁ রাশিদ ভাই। হ্যাঁ মেহেদি ভাই কন্টিনিউ করেন। আমরা ডিএনএস সার্ভার কনফিগারেশন করি। হ্যাঁ সবাই চলে ভাই আসেন মনে হয় কেউ। এখন যেটা অনেকক্ষণ হলো যাবত। হ্যাঁ। ডিএনএস সার্ভারের আমাদের যে প্যাকেজ, যেটা আমরা যে প্যাকেজটা আমরা ইউজ করবো, আমরা কি ইউজ করবো? বাইন্ড ইউজ করবো। ফাইন। বাইন্ড ইউজ করবো। বাইন্ডের কত ভার্সন ইউজ করবো? বাইন্ডের 9 ভার্সন ইউজ করবো। ঠিক আছে? তো একটা জিনিস আপনারা দেখেন, আপনাদের ম্যানুয়ালে আমি বাইন্ডের একটা ম্যানুয়াল দিয়েছি, পেয়েছেন? ম্যানুয়ালটা একটু ওপেন করেন। দেখেন বাইন্ড, বাইন্ডের একটু সংক্ষেপ বলে নিচ্ছি, একটু উপরেই রাখেন, উপরেই রাখেন। হ্যাঁ। বাইন্ডের ফুল মিনিং হলো কি? পার্টলি ইন্টারনেট নেম ডোমেন। ঠিক আছে, এটাকে সংক্ষেপে বলে বাইন্ড। বাইন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ডিএনএস সার্ভার্স। ইট কামস স্ট্যান্ডার্ড ইন মোস্ট ইউনিক্স সিস্টেম। বাইন্ড হলো কি? একটা প্যাকেজ বা এক ধরনের আপনার সফটওয়্যার বলতে পারেন, যেটা ডিএনএস সার্ভার কনফিগারেশনের জন্য কি করে, ইউজ করা হয়। আর এটা কি, এটা অধিকাংশ ইউনিক্স বেস যে অপারেটিং সিস্টেমগুলো আছে, ওই অপারেটিং সিস্টেমগুলোতে ডিএনএস সার্ভার কনফিগারেশনের জন্য বাইন্ড ইউজ করা হয়। আর বাইন্ডের ভাষণটা যদি আপনি চেক করতে চান, তখন আপনি কি করবেন, নেমড মাইনাস ভি দিবেন কমান্ডটা। ওকে, তো আমরা এটা চেক করে দেখব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আগে আমরা বাইন্ডটা ইনস্টল করে নিই। আপনি ইতে চলে আসেন, এই আগের ম্যানুয়ালটা চলে আসেন, যেখান থেকে আমরা ডিএনএসটা কনফিগার করব। এখানে দেখেন আমাদের সফটওয়্যারের নাম হলো বাইন্ড, আরেকটা হলো বাইন্ড ইউটিলস। তো এই দুইটা সফটওয়্যার আমরা একসাথে ইনস্টল করবো, ডিএনএফ ইনস্টল মাইনাস ওয়াই বাইন্ড বাইন্ড ইউটিলস। কপি করে নোটপ্যাডে নিয়ে দিয়ে পেস্ট করেন বা টাইপ করে ফেলান, সমস্যা নেই। আসলে বাইন্ড স্টার দিয়ে দেই। বাইন্ড স্টার দিবেন, দেন। সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, তাই না রাশিদ ভাই? বাইন্ডের পুরো অল প্যাকেজ ইনস্টল করতে সময় বেশি লাগবে, সমস্যা হয়ে নেই, হয়ে গেছে। গেছে। এখন এখন যেটা হলো, আমাদের বাইন্ডটা ইনস্টল হয়ে গেছে, আমরা একটু এটা ভাষণটা চেক করে আসি। বাইন্ড স্পেস মাইনাস ভি, ছোট হাতের ভি না বড় হাতের ভি? ম্যানুয়ালটা ওপেন করে ছোট হাতের বাইন্ড ভি, না, নেমড টাইপের। নেমড স্পেস মাইনাস ভি, নেমড স্পেস মাইনাস ভি। কত ভার্সন দেখেন? নাইন 9.11। ইলেভেন। ঠিক আছে, তো আমরা নেম স্পেস মাইনাস ভি এটা দিয়ে আমরা কমান্ডটা চেক করব। তাহলে একটা জিনিস মেহেদি ভাই অ্যাড জি জি। করেন, যে আমাদের ম্যানুয়ালে এই বাইন্ড ইনস্টল হওয়ার পরে আমরা একটা এক্সট্রা কমান্ড অ্যাড করব, নেম স্পেস মাইনাস ভি। আর এরপরে উইদিন ফার্স্ট ব্র্যাকেট সাইড নোট লিখে দেবেন এরকম করে, যে এটা হলো টু চেক বাইন্ড ভার্সন। এটা আপনি নোট নেন, এই ম্যানুয়ালটা আপডেট করবেন আপনি। ঠিক আছে। ওটা না, ওটা লাগবে না, ওটা লাগবে না, আপনি এটা ইনস্টল করেন, বাইন্ড বাইন্ড ইউটিলস। আপনি জাস্ট ওই পরের কমান্ডটা নেম স্পেস মাইনাস ভি, এটা হবে বাইন্ডের পরে, এটা নোট রাখেন। আচ্ছা। ঠিক আছে, ওকে। এখন এখন দেখেন আমরা যেটা করব, সেটা হলো যে ইটিসি ভিতরে যাব, সিডি স্ল্যাশ ইটিসি এন্টার দেন।
ls দেন, ls স্পেস মাইনাস l দেন, না লেখেন ls দিয়ে আপনি name.conf লেখেন। আমাদের যে ডিএনএস কনফিগারেশনের জন্য আমরা যে ফাইলে কাজ করব ফাইলের নাম হলো name.conf। আমরা name.conf ফাইলটা দেখব। এখন একটা বেস্ট প্র্যাকটিস হলো আমরা যখনই কোনো একটা কনফিগারেশন ফাইলে কোনো চেঞ্জ করব, করার আগে তার একটা ব্যাকআপ নিয়ে রাখবো, ঠিক আছে? তো আমরা কি করব, একটা ব্যাকআপ নেব, cp name.conf.ori মানে অরিজিনাল অথবা ব্যাকআপ, যে কোনো একটা নাম দিয়ে একটা ব্যাকআপ রেখে দেন। এটা হলো আমাদের এই ফাইলটা যদি কোনো কারণে ভুল হয় তাহলে ফাইলটা ফালাই দিয়ে আমরা নতুন ফাইল থেকে আবার নিয়ে কাজ করতে পারি। এই জন্য আমাদের এটা একটা ব্যাকআপ রাখা। ডট অরিজিনাল লেখেন, অরিজিনাল পুরোটা লেখেন, ls মাইনাস ls এই আগের কমান্ডটাই চালান, ওটা পরে একটা স্টার দেন, কনফিগার একটা স্টার দেন। এই দুইটা ফাইল চলে আসছে। সবাই কি বুঝতে পারছে? বোরহান ভাই ঠিক আছে, শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। ঠিক আছে তো না? আমাদের এটা একটা বেস্ট প্র্যাকটিস যে আমার কোনো কারণে যদি আমার কনফিগারেশন ফাইলটা প্রবলেম করে আমরা যেন এটা ফালাই দিয়ে নতুন করে আবার কপি করে নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? এটার জন্য একটা ব্যাকআপ রাখা। জি আচ্ছা, এখন আমরা যেটা করব যে কনফিগারেশন ফাইলটা কোথায় আছে? এই যে ইটিসি ভিতরে দেখেন আমাদের ম্যানুয়ালে cd/etc ভিতরে ফাইলটা আছে, আমরা ম্যানুয়াল ফলো করতেছি এবং এখানে আমরা ব্যাকআপ নিচ্ছি। এখন আমরা কি করব, ওই ফাইলটা আমরা এডিট করব। যান ফাইলটা এডিট করেন। এখন দেখেন একটু খেয়াল করেন আমরা কি করব। এখানে আমরা প্রথম কাজ করব অপশনসে। এখানে আমরা কি কাজ করব? অপশনসে এখানে আমরা যে কাজ করব দেখেন প্রোভাইড দা ডিএনএস সার্ভার। মেহেদি ভাই খেয়াল করেন জি জি। এখানে কি করব আমরা, আমাদের আসলে কোন জায়গাটা আমরা কাজ করব, কি কাজ করব এটা আমাদের বুঝতে হবে। আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে লিসেন অন পোর্ট 53, এরপরে আমাদের একটা লুপব্যাক আইপি দেয়া আছে, রাইট? এখানে এটা দেয়া আছে না? তো লিসেন অন B6, আমাদের B6 দরকার নেই, B6টা আমরা ডিসেবল করে দেবো। সামনে দুইটা স্ল্যাশ দিয়ে দেন, B6 ডিসেবল করে দেবো। আমরা এখন B6 এ কাজ করব না। ভাই কমান্ড প্রম্পট দিয়ে নিচে আসেন, নিচে, হ্যাঁ এটার আগে দুইটা স্ল্যাশ দিয়ে দেন উপরে। ক্লিয়ার? আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই সার্ভারে যেহেতু B6 কনফিগার করব না, এজন্য B6 এর আমাদের যে কনফিগারেশনটা বা যে ইনস্ট্রাকশনটা আমাদের দরকার নেই। আরেকটা জিনিস, আমরা কোনো ফাইলের ভিতরে হয়তো আমরা কমেন্ট ইউজ করার জন্য কিংবা ইগনোর করার জন্য কোথাও আমরা হ্যাশ ইউজ করি, কোথাও সেমিকোলন ইউজ করি, কোথাও আমাদের ডাবল স্ল্যাশ ইউজ করি, কোথাও আমরা সিঙ্গেল স্ল্যাশ এবং সেমিকোলন ইউজ করি। এটা এক একটা ফাইলের প্যাটার্ন এক এক রকম। আপনি এখানে দেখেন উপরে যদি একটু দেখেন, উপরে এখানে দেওয়া আছে কি ডাবল স্ল্যাশ দেয়া আছে, এর মানে হলো এটার সেপারেটর হলো ডাবল স্ল্যাশ। এটার এইটা আপনার এই কমেন্টের জন্য আমরা ডাবল স্ল্যাশ ইউজ করি, এই জন্যই আমরা এখানে ডাবল স্ল্যাশ ইউজ করলাম। ঠিক আছে, ক্লিয়ার? জি জি। আচ্ছা, এখন যেটা হলো আমরা যেটা করব প্রোভাইড দ্য ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস। আমরা এখানে কি করব, ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেসটা বসাবো। কারণ আমাদের ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস কত? 192.168.1.5 এটা আমাদের ল্যাবের এটা বোর্ডেও আছে, আর আমাদের সার্ভার থেকে আমরা দেখে নিতে পারি, বা আমরা তো জানি আমাদের সার্ভার আইপি অ্যাড্রেস কত। এখন দেখেন এখানে যেটা হলো যে সেমিকোলনের পরে কোনো স্পেস হবে না, একটু খেয়াল রাখবেন, বা একটা স্পেস দিতে পারেন, দেন একটা স্পেস দেন মেহেদি ভাই। সেমিকোলনের পরে একটা স্পেস ওখানে না, এই যে দুইটা আইপি অ্যাড্রেসের মাঝে একটা স্পেস দেন, রাইট? এখন আমরা কি করলাম, আমাদের ডিএনএস এর আইপি অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। এরপরে আসেন একটু নিচে, যেখানে আমরা কি করব, প্রোভাইড জোন ইনফরমেশন। আমরা যে জোন ক্রিয়েট করব সেই জোন রিলেটেড ইনফরমেশন আমরা প্রোভাইড করব। কোথায় করব, একটু নিচে আসেন। এখানে ওই যে অ্যালাউ কোয়েরিটা দিতে হবে। একটু ধীরে ধীরে, আচ্ছা নিচে আসেন। এখানে দেখেন আমরা কোথায় করব, দেখেন এখানে দেখেন, একটু খেয়াল করেন, এখানে আছে কি জোন ডট ইন টাইপ হিন্টস ফাইল ব্র্যাকেট ক্লোজ, রাইট? এখানে যেটা করবেন, এই যে চারটা লাইন, সবাই একটু খেয়াল করেন, এই যে চারটা লাইন 1 2 3 4, এই চারটা লাইন কপি করে এটা নিচে পেস্ট করবেন। কপি করেন। রাশিদ ভাই এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এই যে এখানে আমরা যে জোন ইনফরমেশনটা অ্যাড করি, এটা তো হচ্ছে name.conf ফাইল, তাই না? আরেকটা ফাইল আছে না, name.rf1912.com। আরএফসি একটা ফাইল আছে, রাইট? হ্যাঁ, rf এই যে নিচের মানে লাস্ট আমরা সেকেন্ড ওইখানেও করতে পারি, জোন ফাইল এন্ট্রি এখানেও করে দিবেন। আমরা ডিফারেন্ট ফাইলে কাজ না করে, কমপ্লেক্স না করে, সিম্পল আমরা একটা ফাইল ভিতরে সব ইনফরমেশন দিয়ে দেব।
তবে এক্ষেত্রে আমার একটা বিষয় কি রাশেদ ভাই, যে ওই যে আরএফসি অনলাইন অন ট্রুতে যদি আমরা এই ফাইলটা কনফিগার করি, আমার মনে হয় করলে ভালো হয়। কারণ হচ্ছে কি, ওখানে একদম এক্সাক্ট লাইনগুলো দেয়া আছে, বুঝতে পারছেন? আর এখানে তো আমাদের টাইপ করতে হয়, কিন্তু ওখানে টাইপ করা লাগে না, ওখানে জাস্ট অল্প কিছু ইনফরমেশন চেঞ্জ করা লাগে। আমি আমি বুঝিনি আপনার কথাটা। মানে এখানে তো হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশনটা টাইপ করতে হয়, কিন্তু ওই যে আরএফসি অনলাইন অনটুর ভিতরে শুধু হ্যাঁ। জাস্ট কয়েকটা ইনফরমেশন চেঞ্জ করলেই হয়। এখন আমার কথা হলো যে যদি আমরা একটি ফাইলের ভিতরে আমার সব ধরনের ইনফরমেশন দিতে পারি, তাহলে আমি ডিফারেন্ট ফাইলে যাওয়ার সুবিধাটি কি, আমার কি সুবিধা পেতে পারি? আমার ডিফারেন্ট ফাইলে গেলে আমার একটা এক্সট্রা একটা পেইন থাকলো, এক্সট্রা একটা ফাইলে কাজ করার ডিপেন্ডেন্সি মাথায় থাকলো, ঠিক আছে? আমাকে আলাদা একটা জিনিস মনে রাখা লাগলো, প্লাস আমার আলাদা একটা ফাইলে কাজ করতে হবে। এখন আমার এখানে যে কাজ করব, আমার এক্সট্রা ফিচার আমি কি পাবো যেটা আমি এখন পাচ্ছি না এখানে কনফিগার করলে? না মানে ফিচার মানে দুইটা তো একই কাজ করবে, কিন্তু বিষয় হচ্ছে ওখানে একদম লাইনগুলো দেয়া আছে। মানে আপনার শুধু দেখা যায় 127.0.0.1, মেহেদী ভাই একটা ওখানে জিনিস, তো আইপিটা লিখে দিলাম সার্ভারের, জাস্ট হয়ে আপনার কথাটা আমি একমত আপনার সাথে, সম্পূর্ণ দেয়া আছে। কারণ আমার কথা হলো যে আমরা শিখবো এমন ভাবে যে যেখানে দেয়া থাকা বা না থাকা এটা আমাদের মূল বিষয় থাকবে না, বিষয় থাকবে আমরা আসলে কি করতেছি, কেন করতেছি, কিভাবে করতেছি। এরপরে আপনারা আপনাদের মতো করে আপনারা এটারে নিজেদের মতো করে এটা গুছিয়ে নিতে পারবেন, নিজের মতো এটা চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু আমি চাই যে একটা বেসিক বা একটা মানে স্ট্রং একটা কনসেপ্ট নিয়ে আপনি কনফিগারেশন শেষ করেন, এরপরে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে আপনি নিজের মতো করে ডকুমেন্টটা রেডি করে ফেলান, নিজের মতো করে নিজে প্রসিডিউর ম্যানেজ করেন। কারণ আমরা যারা সিস্টেমে কাজ করি, এক একজনে এক এক ফরম্যাটে আমরা কাজ করি। আমরা পরীক্ষা দিই সবাই কিন্তু একইভাবে, কিন্তু পরীক্ষার প্রিপারেশন কিন্তু আমরা কি করি, এক একজনের মতো করে নেই, রাইট? একজনের নোট যে তৈরি করলো তার নোট দেখে কিন্তু আমি কিন্তু কিছুই বুঝবো না, আমার কিন্তু নোট দেখে পড়লে আমি কাজ করবো না, কিন্তু আমারটা দেখো আরেকজন সে কিছু বুঝবে না। লাইক যে যেরকম করুক না কেন, আপনি কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন যে কেন করতেছি, কি কারণে করতেছি, কিভাবে করতেছি। আপনার দ্যাট আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ঠিক আছে ভাই, জি জি জি। ওকে। তাহলে এখানে জোন ফাইল অ্যাড করব। হ্যাঁ, আপনি এখন যেটা করবেন যে এই যে চারটা লাইন আমরা জোন ফাইলে অ্যাড করবো কোথায়, যেখানে জোন আমার এরিয়া আছে, তো জোন ডট, এটা কার জন্য ডট মানে কি বলেন তো? ডট মানে তো এট দ্য রেট মিন করে। নো নো, আবার প্রথম ক্লাসে যেতে হবে আমাদের। মানে তো আপনার রুট লেভেল ডোমেইন, রুট রুট। এক্স্যাক্টলি, এখানে রুট ইনফরমেশন, রুট বলতেছে। হ্যাঁ, তা আমরা এটাকে কপি করে এটাকে এডিট করব না, মানে এটার উপর হাত দেব না, আমরা এই চারটা লাইন কপি করে এটা নিচে দিয়ে দেবো। তাহলে এখানে জোনের নিচে কার্সার নিয়ে আসেন। ওভাবে না ভাই, ওভাবে না। মেহেদী ভাই, জি জি। মেহেদী ভাই প্লিজ একটু একটু কমার লাইনে কাজ করার অভ্যস্ত আমাদের হতে হবে। আচ্ছা আচ্ছা। জোনের নিচে কার্সার নেন, জোনের নিচে, জোনের নিচে। হ্যাঁ, এখন দেখেন আমরা কয়টা লাইন কপি করব? চারটা। 4YY। ওকে, এবার আপনি এইতে নিয়ে আসেন, সেকেন্ড ব্র্যাকেটের নিচে নিয়ে আসেন, এখানে পেস্ট করব, পি, পি ফর পেস্ট, চলে আসছে? ওকে ফাইন। এখন আপনি এখানে এডিট করবেন, এর কি এডিট করবেন দেখেন, জোনের পরে যেখানে ডট আছে এখানে আপনার ডোমেইনের নামটা লিখে দেন। edcomputer.net। ওইটা দেখে দেখে এখানে ফাইলটা চেঞ্জ করে ফেলান। এখন কি করলেন, আপনি টাইপ, আপনি কি 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 ধরনের সার্ভার করতেছেন বলেন তো? মাস্টার। আমি মাস্টার কিংবা প্রাইমারি ডিএনএস সার্ভার, মাস্টার ডিএনএস সার্ভার করতেছেন, এর জন্য টাইপ হবে মাস্টার। এরপর ফাইল, ফাইলের নামটা লিখে দেন। ফরওয়ার্ড। আচ্ছা, তাহলে মানে ফরওয়ার্ড জোনটা তো কমপ্লিট, তাহলে রিভার্সের জন্য ওইটা করতে হবে, তাই না স্যার? আবার হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার এই নামটা ম্যান্ডেটরি না যে আপনার এভাবেই লিখতে হবে। এই যে ফাইলের এখানে এখানে ফরওয়ার্ড ডট এটিকম্পিউটার ডট নেট, এটা ম্যান্ডেটরি না, এটা আমাদের বোঝার সুবিধাতে আমি লিখে দিলাম যে আমি এই জোন ইনফরমেশনে এখানে আমি কি মেনশন করব, আমি ফরওয়ার্ড জোন ফাইল ইনফরমেশন মেনটেন করব, যে যে ফাইল থেকে এখানে আমি এই ফাইলের নামই বলবো, যে ফাইল থেকে আইপি অ্যাড্রেস, নাম থেকে আইপি অ্যাড্রেসে আমার কি হবে, ট্রান্সলেট হবে, ঠিক আছে?
তো জি। এটাকে হলো ফরওয়ার্ড জয়েন ফাইল, ফরওয়ার্ড জয়েন ফাইল, রিভার্স জয়েন ফাইল, দুইটা ফাইল থাকে। একটা ফাইলে কি হয়, আমার নাম থেকে আইপিতে রিজলভ হয়, আরেকটা হলো কি আইপি থেকে নামে রিজলভ হয়। তো নাম থেকে আইপিতে রিজলভ হওয়ার জন্য যে জোনটা কাজ করে সেটা হলো ফরওয়ার্ড জয়েন ফাইল, আর আইপি থেকে নামের রিজলভ হওয়ার জন্য যেটা কাজ করে সেটা হলো রিভার্স জয়েন ফাইল। তো আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা কি করব, ফাইলটার নাম দিব যে ফরওয়ার্ড অথবা এফ অথবা ফর, যে কোনোভাবে আমাদের বুঝতে পারি, ডট ডোমেনের নাম। তাহলে ফরওয়ার্ড ডট এটি কম্পিউটার ডট নেট এভাবে আমরা লিখলাম। আপনারা চাইলে এর নাম চেঞ্জ করে যে কোনো নাম দিতে পারেন, জাস্ট বোঝার সুবিধার্থে আমরা এইভাবে দিলাম, লিখে ফেলান এটা। ফরওয়ার্ড ডট জোন দিয়েছি ভাইয়া। এই যে ফাইলের এখানে হ্যাঁ ফরওয়ার্ড ডট এটি কম্পিউটার ডট নেট। হ্যাঁ কমপ্লিট। ভাইয়া, হ্যাঁ বলেন। এই যে আমরা এটা ডিএনএস সার্ভার কনফিগারেশন করতেছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমরা ডিএনএস কনফিগ করতেছি। এটি কম্পিউটার ডট নেট এর সাথে এই যে জোনের এখানে নাম উল্লেখ করে দিলাম, ফাইলও মেনশন করে দিলাম, টাইপও মাস্টার দিলাম। এই ক্ষেত্রে আপনার এই যে ডোমেইনটা, এই যে রিয়েল ডোমেইনটা, এই ডোমেইনটার সাথে কি এটা লিংক হয়ে যাচ্ছে? এটা লিংক করতেছি আমরা এটা? না না, আমরা এখানে ইনফরমেশন দিচ্ছি, হ্যাঁ। এখানে আমরা ইনফরমেশন দিচ্ছি যে আমি জি। যে জোনটা ডিক্লেয়ার করলাম, এই জোনটা জি। হবে কোন ডোমেনের আন্ডারে, কোন ডোমেনের জন্য। এটা হবে আচ্ছা। এটি কম্পিউটার ডট নেট ডোমেনের জন্য আমি জোনটা ডিক্লেয়ার করতেছি। এই জোনটার আচ্ছা। টাইপটা কি হবে, মানে আমি যে ডোমেনটা অ্যাড করলাম, এই হুম। ডোমেনটা বা আমি যে ডিএনএস সার্ভারটা কনফিগার করতে চাচ্ছি, সেই সার্ভারটা কি টাইপ হবে, এটা হবে মাস্টার টাইপ। আর এই ডিএনএস সার্ভার যে ফাইলটা ফরওয়ার্ড জয়েন ফাইল যেটা থাকবে, সেটার নাম কি হবে কিংবা সেটা পাথ কি হবে। তা আমি যেহেতু সেম, এখানে আমি পাথটা মেনশন করব, এখানে এই পাথটা আমার ফাইলের জায়গায় আমি ফাইলের নামটা মেনশন করব, বাট নামটা আমার এমন একটা নাম দিতে হবে যেন আমি দেখে বুঝতে পারি যে আসলে এটা কি নাম। এই জন্য আমার বোঝার সুবিধার্থে আমি কি করলাম, যেহেতু ফরওয়ার্ড জয়েন ফাইল ইনফরমেশন দিচ্ছি ফরওয়ার্ড, আর আমার যেহেতু আমি এটি কম্পিউটার ডট নেট এই ডোমেনের আন্ডারে আমি এই ডিএনএসটা কনফিগ করতেছি বা এই ডোমেনটা ইউজ করে, এই জন্য আমি এই ডোমেনের নামটা দিলাম। বাট এই নামটা আপনি ফরম্যাটটা আপনি চেঞ্জ করে শুধু এফ লেখেন, এবিসি লেখেন, ডাজ নট ম্যাটার। আচ্ছা রাশেদ ভাই, এখানে একটা প্রশ্ন। জোনের জায়গায় যেটা লিখলাম, ওটা তো, এটা তো আমার ডোমেইনের এক্সাক্ট যেটা আছে সেটাই দিতে হবে না? এক্স্যাক্টলি ডোমেনের নামটা দিতে হবে। দিতে হবে, বাট ফাইলের জায়গাটা আমি চেঞ্জ করতে পারি, এটা কোনো, এটা ডাজন্ট ম্যাটার, এটা তো রাইট, এটা আমি বুঝতে ফাইলের নামটা আমি আমার মতো ফাইল দিতে পারি। বলেন মেহেদী ভাই বলেন। আচ্ছা মানে এখানে তো আমরা মানে যা কিছু দিই কোনো বিষয় না, মেইন বিষয় হচ্ছে যে ফাইলের নামটা আমরা যেটা দিয়েছি, এই ফাইলটা হচ্ছে var ডট আমি ক্রিয়েট নেট। করব, ফাইলটা আমি ক্রিয়েট করি না, ফাইলটা আমি ক্রিয়েট করব পরে, বাট আমি বলে যাচ্ছি যে ফাইলটার নাম কি হবে এখানে। হ্যাঁ মানে এই ফাইলটা আমরা ক্রিয়েট করব আমরা নির্দিষ্ট একটা লোকেশনের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, এই নামে ফাইলটা হবে আর কি। আমার মনে হয় এই নামটা আরেকটু সহজ দিলে ভালো হয়, শুধু বুঝি ফরওয়ার্ড। নাই, আমার বুঝি মনে হয় নাই। এই নামটা আরো একটু ছোট করে দিলে ভালো হয়, শুধু ফরওয়ার্ড দিই। শুধু ফরওয়ার্ড দিলে তো আপনার আপনার যদি এখানে সাপোজ কোনো কারণে যদি ডোমেন একাধিক থাকে, আচ্ছা আচ্ছা, মাল্টিপল ডোমেইনের ক্ষেত্রে তাহলে আচ্ছা আচ্ছা। আমার কথা কি, আপনি সিম্পল আগে একটা জিনিস বুঝেন আপনার মতো করে, আফটার দ্যাট এটা এটার সাথে আপনি কি করবেন, অ্যাড করবেন, এটার সাথে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করবেন। বাট বাই ডিফল্ট যে জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি, ওইটা আপনি একবার ফুললি আপনার ভিতরে নিয়ে নেন, আফটার দ্যাট আপনার মতো করে মডিফিকেশন করেন, ঠিক আছে? আমরা যেটা আমরা যখন সিস্টেমে যখন কাজ করি, মেহেদী ভাই শোনেন, আমাদের সিনিয়ররা যারা আছেন, কাউকে দেখি সে লেখে এফ ডট, তারপর ডোমেনের নাম, আবার কেউ লেখে ফর, কেউ সে লেখে ফর ডট ডোমেনের একটা ছোট একটা অংশ ব্যবহার করে। এটা হলো যার যেভাবে লিখতে পারে, যার যেটা প্র্যাকটিসে বা যার যেটা ভালো লাগে, যে যেভাবে বুঝতে পারে। এখন আমাদের ভিতরে অনেকে আছে যে একটু এক্সপ্লেইন করে দিলে বুঝতে সুবিধা হবে, কারণ পরবর্তীতে এই ডিসকাশনগুলো কিন্তু আমাদের রেকর্ডিংয়ে আছে, বাট কোথাও লেখা নাই। এখন দেখা যায় যে যখন ম্যানুয়াল থেকে কনফিগার করতে যাচ্ছে একটু কনফিউজড হয়ে যাবে। তা আমি আসলে দেখলাম এখানে ফরওয়ার্ড লেখা ম্যানুয়ালে, সে কনফিগার করলো এফ দিয়ে কিংবা শুধু ফরওয়ার্ড লিখে, তাহলে ফরওয়ার্ড সে কেন লিখলো আর এ ফরওয়ার্ড ডট এটিকম ডট নেট কেন লিখলো, একটা কনফিউশন পড়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হয়তো আমাদের রেকর্ডিং থেকে শুনতে পারবে, বাট ঠিক আছে। দেখা যায় যে তার ভিতরে কোশ্চেন অ্যারাইজ হতে পারে, আচ্ছা ঠিক আছে? জি জি তো আমরা যেটা করি অ্যাজ ইট ইজ আমরা এভাবে করি, এরপরে আপনারা আপনাদের মতো করে ল্যাব এনভায়রনমেন্টে চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা ফেস করলে আমাকে নক দিবেন। হ্যাঁ শিওর শিওর। ওকে, এখন যেটা হলো আমরা ফরওয়ার্ড জোন ফাইলে আমি কি করলাম, ফরওয়ার্ড জোন ফাইলে নামটা দিলাম। এখন কি করব, এটা কি করব, এটা অ্যালাউ আপডেট, এটা আমরা নান করে দিই, ঠিক আছে? এটা নান করে দেন। কোথায় যাচ্ছেন? এখানেই তো, এখানেই তো, ও আচ্ছা আচ্ছা। এটা এটা নিচে আছেন, এই যে এটা নিচে,
এই ফরওয়ার্ডের পরের লাইনে পরে একটা লাইন অ্যাড করেন, ওখানে না, হ্যাঁ, হ্যাঁ এখানে, এখানে অ্যাড করেন অ্যালাউ ড্যাশ আপডেট, নান করে দেন, স্পেস দেন। হ্যাঁ এখন ওকে, এখন আমাদের লাইন হলো কটা? 5টা লাইন হলো না? হ্যাঁ, এই 5টা লাইন কপি করে আবার ওইটার নিচে নিয়ে আসেন। ফাইভ ওয়াই ওয়াই, আচ্ছা ওকে ফাইন। এখন আপনি চেক করবেন, সেটা হলো যে আমরা ফরওয়ার্ড জোন ফাইলের কাজ করলাম, এখন আমরা যেটা করব যে রিভার জোন ফাইলে ইনফরমেশন অ্যাড করব। তো রিভার জোন ফাইলের একটা সিস্টেম আছে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, একটু আসেন বোর্ডে, একটু আমরা আসি। বোর্ডটা কি দেখা যাচ্ছে? না না, আমি শেয়ারটা স্টপ করে দিই তাহলে। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে। বোর্ড আপনারা দেখতেছেন, রেকর্ডিং তো আমার এখানে হচ্ছে, বাট রেকর্ডিং এ তো বোর্ডটা দেখা যাচ্ছে না, বোর্ডটা নিয়ে আসতে হবে একটু বড় করে, তাহলে দেখা যায় যে ওকে দেখেন। এটা মুছে দেই, এটা এখন লাগবে না, লাগবে না, এটা এটা থাক, সমস্যা না, আমি এখানে বলে দিই। একটু খেয়াল করেন, আমাদের আইপ্যাড যদি এরকম হয় 192.168.10.5, ঠিক আছে? তো আমরা যখন করব আইপ্যাড, এই আইপি অ্যাড্রেসটাকে এগেইনস্টে বা ডিএনএস সার্ভার কনফিগার সময় যখন আমরা রিভার জোন ফাইল কনফিগার করব, তখন আমরা কি করব একটু খেয়াল করে দেখেন। আমাদের এই আইপি অ্যাড্রেসে মেহেদি ভাই, জি জি, এটার কত, প্রিফিক্স কত? +24। 24। আচ্ছা, এখন আমাদের নেটওয়ার্ক গুলো কয়টা? নেটওয়ার্ক একটা। বুঝি নাই, একটা বুঝি, নেটওয়ার্ক গুলো কয়টা? মানে বুঝিনি। নেটওয়ার্ক গুলো কয়টা এখানে? নেটওয়ার্ক তো একটা ভাই। বোরহান ভাই, নেটওয়ার্ক আমাদের এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক গুলো কয়টা? ও নেটওয়ার্ক ব্লক। ও নেটওয়ার্ক তিনটা। কয়টা? তিনটা। এটা নেটওয়ার্ক আর এটা হোস্ট। জি। আচ্ছা, ওইটা নেটওয়ার্ক ব্লক তিনটা। হ্যাঁ, কোনো কনফিউশন আছে এখানে? না না। আচ্ছা, এখন আপনি রিভার জোন ফাইলটা ওপেন করেন। হ্যাঁ ভাই, রাশেদ ভাই। দেখেন, হ্যাঁ এখানে দেখেন, আমাদের যখন রিভার জোন ফাইল আমরা কনফিগার করব, তখন আমরা কি করছি এখানে জোনের পরে আমরা যেটা লিখলাম দেখেন 10.168.192, এটা কি করলাম বলেন তো? আমার নেটওয়ার্ক বলটা আমি লিখলাম, রাইট? কিন্তু জি। নেটওয়ার্ক বলটা লিখলাম কিভাবে? উল্টো ভাবে, রিভার্স ওয়েতে, হ্যাঁ, ঠিক কিনা? জি ঠিক। তো এটা হলো ওর ফরম্যাট, যে আপনি যখন ওর কেন লিখতেছে আমি আপনাকে বলে দিব, এটা এটা কারণটা আমি বলে দিচ্ছি একটু পরে। আগে যেটা হলো যে আমাদের রিভার জোনটাকে আমরা লিখবো কিভাবে, প্রথমে যেটা করব, আমার আইপ্যাডে যেটা আছে আইপ্যাডটা উল্টো ভাবে, আমার মনে হয় যে আমাদের থিওরি পার্টে আমি একবার আপনাদের করেছিলাম, বলেছিলাম যে আপনার পয়েন্টার রেকর্ড যেখানে এন্ট্রি করব সেখানে আমরা কিভাবে এন্ট্রি করি, আর আমরা যখন রিভার জোন ফাইল ডিক্লেয়ার করি তখন আমরা আইপ্যাড থেকে উল্টো ভাবে লিখি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হোস্টটা উল্লেখ করতে হবে না, না? জি জি, সেক্ষেত্রে এই যে এখানে রিভার্সে লিখলেন তখন তো হোস্ট আর মেনশন করেননি। না আমি এখানে হোস্ট মেনশন করব না, হোস্ট শুধু ইনফরমেশন নেটওয়ার্কটা আমি মেনশন দিব, করবেন। তার রিভার জোন ফাইলের ভিতরে আমি হোস্ট ইনফরমেশন বলে দিব, আর নেটওয়ার্ক বলে দিব আমার জোন ডিক্লারেশনের সময়। ওখানে পয়েন্টার উল্লেখ থাকবে। যখন আমি যখন রিভার্স কোনো কুইরি আসবে, দ্যাট মিন্স আইপি থেকে নেমে যখন কোনো কুইরি আসবে, তখন আমার নেটওয়ার্কটা নিবে আমার এখান থেকে, আর আইপি অ্যাড্রেস নিবে আমার রিভার জোন ফাইল থেকে। আমি আপনাদের দেখাবো এটা, ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাদের যেটা হবে, ভালো মতো বোঝার চেষ্টা করেন, আমার এখানে এই আইপি অ্যাড্রেসটা উল্টোভাবে কেন আসলো, এটা কোশ্চেন, বা আমি এটা কি লিখলাম, আমি যদি নেটওয়ার্ক কোশ্চেনটা না বলতাম তাহলে এটা কনফিউশন হয়ে যেত, আমার এখানে আইপি অ্যাড্রেস কোথায় গেল।
আমি কেন টেন পর্যন্ত লিখলাম বা সেটা উল্টোভাবেই কেন লিখলাম? আমার জি, জি। ফরম্যাট হলো এটা জোন, তারপরে হলো নাম হলো নেটওয়ার্কটা উল্টোভাবে লিখতে হবে, এরপর হলো ইন addr.arpa, এটা হলো এর ফরম্যাট। এই ফরম্যাটে তার নামটা লিখতে হবে, ঠিক আছে? আমরা লিখলাম এখানে। এরপর কি এটা কি টাইপ কি হবে? মাস্টার। ফাইলের নাম কি? রিভার্স। বাকিগুলো সেম। তো এভাবে মেয়ে দেবে এটা কারেকশন করে ফেলেন। হ্যাঁ, না না ভুল লিখছি আমি, এটা ভুল লিখছি। এখন মেহেদি ভাই, জি আপনি এখানে কিন্তু 1 লিখবেন, রাইট? আপনারটা 1, আমারটা 10 ছিল, আপনারটা 1। ওকে, 1 করবেন, ঠিক আছে? আবার আমার দেখা দেখি আবার 10 লিখেন না, তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে। না না আইপি একটা একই আইপি হবে, জাস্ট আমি ম্যানুয়ালে কনফিগার 10 দিয়ে আর উনি সার্ভার কনফিগার করছে 1 দিয়ে। এইজন্য 1 এবং আসলে 10 এর সাথে আমার ওই বাসার ল্যানের ব্লক অন তো এই জন্য। কোনো সমস্যা নাই, করে ফেলান। আমার আইপির নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা তাহলে এটা কমপ্লিট ভাই। আপনার ই অনেক দিয়েছেন, reverse.atcomputer.net লিখছেন? জি জি লিখেছি। আপনি ই লিখছেন না তো, ভালো মতো খেয়াল করেন, হ্যাঁ ভাই। একটু খেয়াল করেন মেহেদি ভাই, কনসেপচুয়াল কিন্তু গ্যাপ হচ্ছে। আমি বলবো আপনাকে আরেকটু কনসেন্ট্রেশন এখানে দেওয়ার জন্য। ওই যে এখানে ইন দেখেন আমার আইপি অ্যাড্রেসটা আরপা এটা রিভার্স লেখা হতে হয়ে হবে, গেছে। এরপরে in-addr.arpa, হ্যাঁ, এটাও কিন্তু দিতে হবে আমাকে। প্লিজ একটু কনসেন্ট্রেশনটা বাড়াতে হবে এখানে। ডট ইন স্ল্যাশ এলিয়ার। আচ্ছা এটা খেয়াল করিনি। ঠিক আছে, হ্যাঁ অনেক। ওকে। আমরা তো এখানে ভাই আমাদের রিয়েল আইপিটার নেটওয়ার্ক এটা লিখবো, তাই না? হ্যাঁ, রিয়েল আইপি যেটা থাকবে ওইটার নেটওয়ার্ক ব্লকটা এখানে উল্টোভাবে লিখে দিবেন। জি, জি, জি। ওকে, ঠিক আছে। তাহলে যেটা হলো আমার ফরওয়ার্ড জোন ফাইল ইনফরমেশন দেওয়া হলো, রিভার জোন ফাইল ইনফরমেশন দেওয়া হলো। দুটো টাইপ কি? মাস্টার্স। একটু কোশ্চেন অ্যান্সার করেন বোরহান ভাই, যদি আমি সেকেন্ড আইডিএন সার্ভার করি তাহলে এটার টাইপ কি হবে? টাইপ হবে স্লেভ। সিলেক্ট, থ্যাংক ইউ। ওকে, মেহেদি ভাই কন্টিনিউ করেন, জি আমাদের তাহলে এখানে কাজ শেষ। ভাইয়া এখানে আরেকটা কোয়েশ্চেন, ভাইয়া আরেকটা কোয়েশ্চেন। হ্যাঁ শিওর মনি ভাই। এইখানে যে আইপিটার নেটওয়ার্ক ব্লকটা লিখবো, সেই আইপিটা কি আমার যেই অ্যাট কম্পিউটার ডট নেটটা যেখানে হোস্ট করা সেই আইপিটা, নাকি আমার সার্ভারের আইপিটা কোনটা? ডিএনএস সার্ভার যে ব্লকের, ওই ব্লকের আমার নেটওয়ার্কটা। ডিএনএস সার্ভার ডিএনএস যে আইপি অ্যাড্রেস সার্ভারের। হোল্ড করতেছে, যে আইপি অ্যাড্রেস আচ্ছা, বিলং করতেছে, ওই হ্যাঁ, আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক ব্লকটা। আচ্ছা, 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 বুঝতে মানে আমার পারছি। লোকাল ওকে, ডিএনএস সার্ভারের লোকাল আইপি অ্যাড্রেস। ঠিক আছে। এক্স্যাক্টলি ডিএনএস সার্ভার যে আইপি অ্যাড্রেস বিলং করতেছে। হুম, 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 হুম। ওকে মেহেদি ভাই, আচ্ছা তাহলে আমাদের এখানে তিনটা কাজ ছিল। একটা হলো আমার সার্ভারের আইপি অ্যাড্রেস বলে দেওয়া, আর একটা হলো কি আমার ফরওয়ার্ড জোন ফাইল বলে দেওয়া, রিভার জোন ফাইল বলে দেওয়া। আমি তিনটা কাজ করে ফেলছি, এরপর আমি এটাকে সেভ করে বের হয়ে আসবো। মোহাম্মদ আলী ভাই শুনতেছেন? মোহাম্মদ আলী ভাই, জি স্যার, শুনতেছি স্যার। কি অবস্থা ভাই? দেখ বুঝতেছেন? জি স্যার, Question- বুঝতেছি। না, কথা বলতেছেন না, চিন্তা করলাম আপনার রাগ করলেন কিনা আবার। না না স্যার, চুপচাপ শুনতেছি স্যার। কনফিগার করার সময় কোনো প্রবলেম হলে তখন নক দিব না। ওকে, কোনো সমস্যা নেই, দেখুন। আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম, আমরা এখানে কি করতেছেন? আমি ওই যে নেম সার্ভিসটাকে রেজিস্টার কেন দিয়েছি। আমরা রিস্টার্ট দিব কেন? এখানে কি আছে রিস্টার্ট পরের অংশে? আচ্ছা আচ্ছা ভাই ভাই প্লিজ প্লিজ ফলো ফলো দিস। এখানে দেখেন কি বলছে, আমি যে এটা রিস্টার্ট দিলে সে নিবে না কেন? আমি এখানে বলে দিছি তার ফরওয়ার্ড জোন ফাইল এটা, রিভার জোন ফাইল এটা, আমি কি এই দুটো ক্রিয়েট করছি? সে হ্যাঁ তো হ্যাঁ রিস্টার্ট নেওয়ার সময় চেক করতেছে এই ফাইল সে পাচ্ছে কিনা, কনফিগারেশনে যা বলছে ওটার সাথে বাস্তবে মিল আছে কিনা, সে তো পাচ্ছে না। যাক ভাই একটা ট্রাবল শুট হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? জি যে জি আমি যখন রেজিস্টার দিলাম, ও কি করে কনফিগ ফাইল পড়া শুরু করলো, পড়তে গিয়ে দেখে এই দুইটা জিনিস নাই, এটা নাই। হ্যাঁ হ্যাঁ তো এই জন্য তখনই সে এখানে ইরর দেখাচ্ছে। এখন যেটা হলো ক্রিয়েট ফরওয়ার্ড এন্ড রিভার্জন ফাইল, ফরওয়ার্ড ফাইল এবং রিভার্জন ফাইল কি করবো? আমি ক্রিয়েট করব, যেটা আমি অলরেডি বলে আসছি। এটার জন্য আমাকে কোথায় যেতে হবে একটু পরে যান। হ্যাঁ, এখানে এই যেতে হবে কোথায়, cd/var named, এখানে চলে আসেন।
প্লেসমেন্টে চলে যান। কি আছে দেখেন তো, হ্যাঁ এই যে এখানে দেখেন, এখানে আমাদের দুইটা ফাইল আছে, যে দুইটা ফাইল আমরা কাজ করব, একটা হলো নেম ডট লোকাল হোস্ট, একটা হলো নেম ডট লুপব্যাক। কারণ আমরা নেম ডট লোকাল হোস্ট এবং লুপব্যাক এই দুইটা ফাইলের একটা ফাইলকে বানাবো কি, একটা ফাইলকে বানাবো আমাদের ফরওয়ার্ড ফাইল, আর একটা ফাইলকে বানাবো কি রিভার্জন ফাইল। মনির ভাই ক্লিয়ার কিনা বিষয়টা? আমাদের ফরওয়ার্ড জোন ফাইল বানাবো কোনটাকে, যে নেম ডট লোকাল হোস্টকে আমরা কি বানাবো, ফরওয়ার্ড নেম হোস্টকে আমরা কি বানাবো ফরওয়ার্ড জোন ফাইল, আর জি। আমাদের নেম ডট লুপব্যাককে বানাবো কি রিভার্জন ফাইল। অথবা হুম। আমরা যেটা করতে পারি, আমাদের যদি ফরম্যাট স্পেস অ্যালাইনমেন্ট গুলো যদি জানা থাকে, আমরা নতুন করে এক ভিআই দিয়ে এই নামে একটা ফাইল ক্রিয়েট করে দিতে পারি। যেহেতু আমাদের ফরম্যাট এবং অ্যালাইনমেন্টে একটা ইস্যু আছে, ভুল হতে পারে, এই জন্য আমরা এখানে স্যাম্পল দুইটা ফাইল আছে, এই ফাইল দুইটাকে কপি করে এর উপরে আমরা কাজ করবো, তাহলে আমাদের অ্যালাইনমেন্ট গুলো ঠিক থাকবে। রাইট, জি জি জি। ওকে ডান। এবার কপি করে ফেলান মেহেদী ভাই। বুঝতে হবে কেন করতেছি, কি কারণে করতেছি, না হলে আমি করলে তো দেখা যায় যে এতক্ষণে আপনার পুরো এইটা ল্যাব কমপ্লিট হয়ে যেত, বাট কোশ্চেন কেউ করতেন না, শুধু দেখে দিতেন যে বাসায় গিয়ে ভিডিওটা দেখে নিবে মানে। অনেক অনেক উপকার হয়েছে ভাই, এমনটা আসলে সচরাচর হয় না কোথাও। হ্যাঁ, ও এখন আপনার যেটা হলো, আমরা ফরওয়ার্ড জোন ফাইলের তারপরও ভাইয়া নক করবো কিন্তু, মানে এখনো কিন্তু আমরা করতেছি না, মানে জাস্ট দেখতেছি, পরে যখন প্র্যাকটিস করবো আটকালে কিন্তু আপনাকে নক করবো ভাইয়া। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনি ফেসবুক গ্রুপে ই করবেন, স্ক্রিন দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আপনি ই করবেন, কমেন্টস করে দিবেন। ঠিক আছে আমার কথা ঠিক হলো আছে যে এটার অ্যান্সার আমাকেই দিতে পারবেন না, আপনারা আপনাদের কোশ্চেন অ্যান্সার দিবেন। যদি আমার অ্যান্সার দিতে দেরি হয়, আপনারা ঠিক আছে। একজনের প্রবলেম নিয়ে কাজ করবেন, কারণ মনে করবেন তার প্রবলেমটা আমারও প্রবলেম হতে পারে, বাট তারটা ঠিক আছে। সলিউশন করতে গিয়ে আমি কাজ করি, সলিউশন পেয়ে যাবেন। এনইডি জি। সিনি আপনার একজনের সার্ভার ঢুকে যাবেন। আজকে ওনার সার্ভারে যদি রিয়েল আইপি দেওয়া থাকতো, আমি ওনাকে বলতাম না আপনি এসএস করে ঢুকেন, আমি এখান থেকে এসএস করে ঢুকে যেতাম। তো আপনাদের বলতাম আপনারা এসএস করে ঢুকেন, ঢুকে দেনি করেন। আর আপনাদের ভিতরে আমি বলে দিচ্ছি, যদি কারো পসিবল হয়, কারো কাছে যদি রিয়েল আইপি থেকে থাকে, তাই আপনারা একটু সম্ভব হলে একটা রিয়েল আইপি অ্যারেঞ্জ করেন, তাহলে আমরা আমি দেই আপনাকে একটা, আমরা রিয়েল আইপিটা আপনি যদি এখন দিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। এটা কি রাউট করা আছে? আমি এখনই দিতে পারবো, আপনি এখনই ইউজ করতে পারবেন আমি ত্রুটি কি দিয়ে। এখান থেকে ইউজ করতে পারবো? এটা কি রাউট জি দেওয়া আছে? জি 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 Okay, পারবেন। done, সমস্যা নাই। তো আমরা এটা এখন করে নেই, দেন এরপরে যখন আমরা মেইল সার্ভার কনফিগার করব, তখন জি। ওই রিয়েল আইপি ইউজ করে মেইল সার্ভার কনফিগার করে আপনারা প্রত্যেকের বাসা থেকে নিজেরা লগ ইন করবেন, নিজেরা ইউজার অ্যাকাউন্ট খুলবেন এবং একজন ইউজার আরেকজনকে মেইল ট্রান্সমিট করবেন। এটা আমরা ঠিক টেস্ট আছে। করব। ঠিক আছে, ঠিক ওকে আছে। ডান। মেহেদী ভাই কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে ফাইল কপি কমপ্লিট। তাহলে মেহেদী ভাই নোট রাখেন, আমরা মনিবের কাছে একটা রিয়েল আইপি নেব, ঠিক আছে? ঠিক আছে। ওকে ডান। এখন আমরা ফাইলটা ওপেন করেন। জি জি। হ্যাঁ, এখন আমরা কি করব, এই ফরওয়ার্ড জোন ফাইলের ভিতরে ঢুকবো। চলে আসেন, ভিম দিয়ে ফরওয়ার্ড জোন ফাইলে চলে আসেন। জি জি জি। এখন দেখেন আমাদের এইটা হলো স্যাম্পল, ঠিক আছে? এই স্যাম্পলের উপর আমরা কাজ করবো, আর না হলে কি করা লাগতো, এগুলো আমাদের ক্রিয়েট করা লাগতো, বাট আমাদের স্পেস অ্যালাইনমেন্টের একটা ইস্যু আছে বিধায় আমরা এখানে হাত দেই নাই। এখন দেখেন এই যে TTL1D, এগুলো কিন্তু পুরো ডিটেলস ডিসক্রাইব করেছি আপনাদেরকে, মনে আছে? এসও ই কি, ইন কি, তারপরে আপনার এই এটা নাম কি হবে, রুটের পরে এটা কি ইমেল অ্যাড্রেস হবে, সিরিয়াল কি জিনিস, রিফ্রেশ কি, রিট্রাই কি, এক্সপায়ার কি, মনে আছে আপনাদের? পুরো বিষয়টা কিন্তু আমি এক্সপ্লেইন করেছিলাম। এখন দেখেন আপনি যেটা করবেন, আপনি শুরু করবেন কোথায় দিয়ে, প্রথম দেখেন TTL1D, এটা ঠিক থাকবে। অ্যাট দ্য রেট মানে কি বলেন তো, এই সার্ভার, এই পিসি, এটা নিজেরটা। হ্যাঁ। এরপর হলো কি ইন SOA, এরপরে কি আছে দেখেন, ইন SO এর পরে কি আছে অ্যাট দ্য রেট। তো অ্যাট দ্য রেট সিম্বলটা কি হবে, চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে এখানে আপনি লিখে দিবেন আপনার পুরো FQDN-টা লিখে দেবেন। কি লিখে দিবেন বলেন তো, পুরো FQDN-টা লিখে দেবেন। FQDN-টা কিভাবে লিখবেন ভাই বলেন? FQDN হচ্ছে আপনার হোস্ট নেম প্লাস হচ্ছে ডোমেইন নেম। চেক করে আসেন, আগে চেক করে ওখান থেকে কপি করে নিয়ে আসেন। অ্যাট দ্য রেটটা মুছবেন না, কারণ আপনি কিন্তু জানেন না ওখানে সেভ করেন না, সেভ না করে বের হয়ে যান এখান থেকে, সেভ না করে বের হয়ে যান, কারণ আপনি কিন্তু জানেন না এখানে যে এক্স্যাক্টলি কোন জায়গাটা আপনার চেঞ্জ করতে হবে। এখন আপনি এই হোস্ট নেম চেক করেন, এই যে এটা হলো আপনার পুরো FQDN-টা, এটাকে আপনি কপি করে নিয়ে যান।
এখন ফাইলে যান, ওইখানে গিয়ে এটাকে রিপ্লেস করে দেন। ডট আছে নাকি দেখেন তো, এখানে দেখেন ম্যানুয়ালে কিন্তু একটা ডট আছে, দেখছেন নেটে পর ডট আছে, আপনার এখানে ডট মেনশন করতে হবে। দ্যাট মিন্স কি আপনার রুট লেভেল ডোমেনটাও এখানে মেনশন করে দিতে হবে, এটা খেয়াল রাখবেন। এই ডট মিস হলে কিন্তু আপনি ইরর ধরবে। এরপরে দেখেন rname ডট ইনভ্যালিড, এইখানে কি হবে আপনার এই rname ডট ইনভ্যালিডের জায়গা হবে আপনার পুরো ইমেল অ্যাড্রেসটা হবে। সাপোজ লিখে দেন root ডট এটিকম্পিউটার ডট নেট, ডট বসান। ওকে, এটা কি সবাই বুঝছেন? আমার প্রথমে হবে fqdn, পরে হবে আমার ইমেল অ্যাড্রেস, যে সিস্টেম অ্যাডমিন তার ইমেল অ্যাড্রেস, এটা আমরা root.etycomputer.net এভাবে লিখি। আর এখানে @ কেন লিখি না, কারণ @ আমার এখানে অন্য একটা পারপাসে ইউজ করা হয়েছে, এই জন্য লিখি না আমরা। ক্লিয়ার? আচ্ছা, ওকে, ডান। এবারে আমরা আসেন আর কোথায় চেঞ্জ করব। সিরিয়াল নাম্বার আমরা হাত দিব না, ওয়ান ডে এখানে যা আছে অ্যাডিটিস ডিফল্ট যেটা সেটা থাকলো, মিনিমাম যেটা সেটা থাকলো। এবারে আপনি একটু নিচে চলে আসেন, ম্যানুয়ালটা একটু নিচে, একটু উপরে উঠান। ওকে, ডান। এখন আমরা কি করব দেখেন, আমরা এনএস রেকর্ড দিব। এনএস রেকর্ড কি রেকর্ড বলেন তো? নেম সার্ভার রেকর্ড। আমি বলে দিব যে এখানে আমার নেম সার্ভার কে, আমার নেম সার্ভার কে, আমার নিজের পিসি। আমাদের fqdn-টা আমি বসাই দেব এখানে, এই যে রাইট। এবার শেষে একটা ডট দিতে হবে। এরপরে দেখেন অ্যাড এ, মানে এই নেম সার্ভারের আইপি অ্যাড্রেসটা আমাকে এখানে মেনশন করে দিতে হবে। ক্লিয়ার? তো এখানে এ দিয়ে আইপি অ্যাড্রেসটা দিয়ে দেন। এ রেকর্ড কোনটা? IPv4 এর ফর অ্যাড্রেস রেকর্ড মনে আছে সবার? জি জি, IPv4। মোহাম্মদ আলী ভাই মনে আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এ রেকর্ড হলো আমাদের IPv4 অ্যাড্রেস রেকর্ড। এই যে আমাদের IPv6 অ্যাড্রেস রেকর্ড, এটা আমাদের দরকার নাই, আমরা এখন IPv6 বসাবো না, এটা ফেলাই দেন। নাকি কমেন্ট করে দেব? হ্যাঁ, ফেলাই দেন বা কমেন্ট করে দেন, ফেলাই দেন, সমস্যা। এবার এন্টার দেন, একটু নিচে নেমে আসেন, স্পেস দিয়ে এটা দিয়ে নিচের দিকে চলে আসেন। ওকে, এখন দেখেন, এখন আমি যেটা করব, আমার এই ইনফরমেশনগুলো আমি অ্যাড করব। তাই @in কি হবে? @in, এটা প্রত্যেকটা কিন্তু ট্যাব হবে, খেয়াল করেন। @in ns, এটা পুরোটা ট্যাব হবে, আপনি এইভাবে লিখে দেন। আপনার মেইল কেন লিখবেন? আমরা তো মেইলের তো নাম দেই নাই, হোস্টনেম কি দিছি? ও, কি করেন উপর থেকে এটা, ঠিক আছে। এরপরে কি এমএক্স রেকর্ড, আমরা তো মেইল সার্ভার এখানে কনফিগার করি নাই, যখন মেইল সার্ভার কনফিগার করব তখন লাগবে, বাট আপনি দিয়ে দেন, সমস্যা নাই। এখনই এটা এই এমএক্স রেকর্ডটা দিয়ে দেন। ইন্টারনেট এমএক্স রেকর্ড হচ্ছে, এটা হলো ইন্টারনেট, এটা হলো রেকর্ড টাইপ। এরপর হলো আমার এটা, এর আগে একটা 0 দিতে হবে, এই যে 0। বাট এই যে সিরিয়াল নাম্বার আমরা বলেছিলাম না, যে প্রায়োরিটি একটা কথা বলেছিলাম যে একাধিক মেইল সার্ভারে কি হবে, এটা আপনি এখানে 0 দিয়ে দেন, শুরুতে 0 দিয়ে একটা স্পেস দেন। ওখানে কেন এমএক্স এর না, মেহেদি ভাই, ওখানে কেন স্পেস দেন? স্পেস মেইল কেন? এখানে এনএস হ্যাঁ, আমরা এবার, হ্যাঁ, আমরা যখন কনফিগার করব তখন আমরা এটা হোস্টনেম দিব মেইল, এজন্য মেইল দিয়ে দিলাম। ওকে, ডান, সমস্যা নেই, দেন মেইল দিয়ে দেন। এটা হলো, খেয়াল করেন, আমার মেইল সার্ভার নাই, বাট আমি কি করলাম, মেইল সার্ভারের রেকর্ডটা আমি এখানে দিয়ে দিলাম। যখন আমার মেইল সার্ভার কনফিগার করবে তখন আমার এই রেকর্ডটা এখানে কাজ করবে, লাগবে। ঠিক আছে বোরহান ভাই? ঠিক আছে, বুঝতেছি তো? জি ভাইয়া, বুঝছি। ঠিক আছে বোরহান ভাই? জি, ঠিক আছে। ওকে, মনির ভাই? জি ভাইয়া। মনির ভাই, ওই যে আমরা এমএক্স রেকর্ড দিলাম, ঠিক আছে তো? এটা তো ক্লিয়ার। আমরা যখন জি। মেইল সার্ভার কনফিগার করব তখন আমাদের রেকর্ডটা লাগবে, না থাকলে এক্সট্রা রেকর্ডটা থাকলো এখানে। পরের লাইন চলে আসেন। এবার হলো আমার নেম রিজলভিং এর জন্য কি দেবো আমি? এ রেকর্ড এন্ট্রি করব। নেম রিজলভিং এর জন্য কি করব আমি? এ রেকর্ড এন্ট্রি করব। তো এ রেকর্ড এন্ট্রি করব কিভাবে? আগে দেব আমার হোস্ট নেম, তারপর দেব রেকর্ড ইন, রেকর্ড টাইপ, এরপর হলো আইপি অ্যাড্রেস। আমার যত আমার ক্লায়েন্ট বাড়তে থাকবে বা যত আমার রেকর্ড বাড়তে থাকবে তত আমি এইভাবে এন্ট্রি করব, উপরের দিকে আমি হাত দিব না। এখন আমার এই নিচের এই পোর্শনই শুধু কাজ। আমার এটা, আমি এখানে কয়টা আমার হোস্ট আছে বা কয়টা আমাদের পিসি কানেক্ট আছে নেটওয়ার্কে? একটা, যার কারণে আমি শুধু তার নিজেরটাই দিলাম। আমার মেইল যদি থাকতো মেইলটাও দিয়ে দেন, বসান। মেইলের আইপি দেন 7,
আইপি অ্যাড্রেস 7 দেন। ধরেন এখানে আমাদের আরেকটা সার্ভার আছে, আমাদের এখানে আরেকটা সার্ভার আছে, আরো অ্যাড করবো? মেইল সার্ভার, এটার আইপি হলো আপনার 192.168.1.7, 7 আচ্ছা ভাই, এটা হচ্ছে আমার একাধিক মেল সার্ভার। ঠিক আছে? 7 দেন। এবার আপনি সেকেন্ডারি ডিএনএস সার্ভার আইপিটা বসাই দেন 6। মেহেদি ভাই 2 নম্বরটা চেঞ্জ করে 6 করে দেন, 7 কে 6 বানাই দেন, আর ওটার হোস্ট নেম দিয়ে দেন আপনার। আচ্ছা, আপনি যে এখানে এনএস, আপনি তো আর এই প্রাইমারি ডিএনএস লেখেন না, তাই না? না, আচ্ছা, সমস্যা নাই। তো সেকেন্ডারি ডিএনএস সার্ভারেরটাও আপনি লিখে দেন, সেকেন্ড লেখেন, সেকেন্ড বা সেক ড্যাশ ডিএনএস লেখেন। ওইটা কোথায় লাগবে ভাই? ওই যে 7 নম্বরটা চেঞ্জ করেন, 7 আইপিটা চেঞ্জ করেন, ওটা 6 করে দেন। 7 আইপিটা তো মেইলের জন্য, মেইল হোস্ট রেকর্ড। ভাই এখন করেন, আপনি এত কমপ্লেক্স চিন্তা করার কিছু নাই, আপনি এটা 6 বানান, আচ্ছা 6। এটার হোস্ট নেম চেঞ্জ করে এটা লেখেন সেক ডিএনএস ড্যাশ ডিএনএস। এবারে নিচে মেইল আছে না? হ্যাঁ, নিচে মেইল আছে, বাস এখানে মেইলটাকে 7 করেন, 8 কে 7 বানান। আর সেকেন্ডারি ডিএনএস এর আইপি কিন্তু হচ্ছে 10, 6 না। এবার এরপরে আপনি আসেন নিচে ক্লায়েন্ট অ্যাড করেন 10, এই যে আমার 10 দিছি না, 1.10, এটা অ্যাড করেন। ক্লায়েন্ট লেখেন, ক্লায়েন্ট ইন এক্ষেত্রে কি করবেন জানেন? এভাবে করবেন না, একবার লিখবেন, পরেগুলো কপি পেস্ট করবেন, ওয়াই দিয়ে কপি করবেন, পরেগুলো শুধুমাত্র ওই সংখ্যাগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের ফরওয়ার্ড জোন ফাইলে আমরা এ রেকর্ড দিলাম কয়টা বলেন তো মনির ভাই? 4টা, 5টা। 4টা। তা আমাদের নেম রিজলভ, হ্যাঁ, তা আমরা নেম রিজলভ করতে পারবো কয়টা? 4টা নেম রিজলভ করতে পারবো, রাইট? ওকে, এখন আমরা আমাদের ফরওয়ার্ড জোন ফাইলের, ক্লিয়ার করবেন, মানে আমি যে এখানে এই এই অ্যাড্রেসে 4টা বসালাম, এটা কি জন্য এটা? আমি কিন্তু বুঝতেছি না ভাই, একটু জোরে বললে ভালো হয়। অথচ আমরা এখানে যে মেহেদি ভাই আপনার স্পিকারটা অফ করেন। অসিত ভাই শুনতেছেন? হ্যাঁ বলেন ভাই, বলেন। আমরা যে এখানে রেকর্ড অ্যাড করলাম 4টা, এটা কি জন্য? আমরা এই জিনিসটা একটু বুঝতেছি না। আপনার ভয়েসটা স্পষ্ট আসতেছে না ভাই। বললাম যে আমি যে এখানে 4টা রেকর্ড ইউজ করছি, এটা কি জন্য? এটা একটু এক্সপ্লেইন করবে একটু? আমি কুইরি করব ডিএনএস সার্ভারের কাছে, এই কুইরিটা করব কি, হোস্টনেম থেকে আইপি অ্যাড্রেসে কুইরি করব, আবার আইপি অ্যাড্রেস থেকে হোস্টনেমে কুইরি করব, তার ডাটা তো আমার কিছু দিতে হবে, ওই ডাটা থেকে তাহলে কুইরি করব। আমি কিছু এখানে ডাটা অ্যাড করে দিলাম, যেন কুইরি করলে এই ডাটাগুলোর ফিডব্যাক বা রেসপন্স আমি সার্ভারের কাছ থেকে পাই। ওটা ক্লিয়ার? জি জি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের ফরওয়ার্ড জোন ফাইলে এন্ট্রি দেওয়া শেষ। এবার আমরা চলে যাব রিভার জোন ফাইলে। রিভার জোন ফাইল কি ক্রিয়েট করছেন মেহেদি ভাই? কনসেপচুয়াল গ্যাপ থাকলে হবে না তো মেহেদি ভাই, ম্যানুয়াল ফলো করেন। আপনি তো এখনো রিভার জোন ফাইলের স্যাম্পল ক্রিয়েট করেন নাই, আপনি এডিট করবেন কিভাবে? মেহেদি ভাই, হ্যাঁ ভাই, আপনি এক্ষেত্রে করবেন কি, রিভার্স ডট এটি কম্পিউটার ডট পুরোটা লেখা দরকার না, আপনি ফরওয়ার্ডটা এফ লিখে ট্যাপ দেন, পুরোটা আসবে, শুধু ফরওয়ার্ডটা চেঞ্জ করে রিভার্স করে দেন, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, কিছু শর্টকাট টেকনিক আপনাকে শিখতে হবে তো, বুঝতে পারছেন কথাটা? জি জি। ফরওয়ার্ড নামটা তো ট্যাপ দিলে চলে আসে, ওইটার চেঞ্জ করে রিভার্স করে দিবেন, তাহলেই হবে। ওকে, ডান। আপনি এই করেন এটা। reverse.edcomputer.net।
করে ফেলান, চেঞ্জ করে ফেলান। এগুলো তো উপরটা সেম আগের মতোই। কি করতেছেন? টাইপ করেন না, কিছু জায়গায় টাইপ করে যান। প্রথম লাইনটা অ্যাটলিস্ট টাইপ করে লেখেন, পরেগুলো কপি পেস্ট করেন। কি করবেন বলেন, এটা কি করবেন? বোরহান ভাই, এখানে এফকিউডিএনটা লিখবো ভাই। বোরহান ভাই, জি রাশেদ ভাই। বোরহান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি ভাই। সেটা হলো যে আমরা এখানে কি লিখবো, ফরওয়ার্ড জেন ফাইলে যে ইনফরমেশন দিয়েছি আমরা তার ঠিক উল্টোটা লিখবো আমরা এখানে। মেহেদি ভাই, জি জি ভাই। আপনি ফরওয়ার্ড জেন ফাইলটা ওপেন করে এই লাস্টে লাইন করে কপি করে একটা নোটপ্যাডে নিয়ে আসেন। সবার বোঝার জন্য কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। আমার কথা হলো যে আপনারা ম্যানুয়াল থেকে সবাই কনফিগার করতে পারবেন, বাট কেন আমি করলাম এই লাস্টে লাইন করা, লাস্টে 4টা লাইন। হ্যাঁ এটা নিয়ে আসেন। হ্যাঁ এখন দেখেন আপনি ফরওয়ার্ড জোন ফাইলে কি লিখছেন, NS1 লিখছেন না, এখানে কি এন্ট্রি করছেন এই 4টার জন্য? ফরওয়ার্ড জোন ফাইলে কি করছেন, হোস্ট থেকে আইপি অ্যাড্রেসে কনভার্সন ইনফরমেশন দিয়েছেন। এখানে কি করবেন, এটাই কি করবেন, তার উল্টোটা দিবেন। আগে হবে আইপি, তারপরে কি হবে তার হোস্ট নেম না দিয়ে পুরো এফকিউডিএনটা। এখন কোশ্চেন, আমরা এখানে শুধু 5 দিলাম, আইপি কেন দিলাম না? মনির ভাই বলেন। জি ভাইয়া। হ্যাঁ আমরা এখানে 5 দিয়েছি, কিন্তু ফরওয়ার্ড জোন ফাইলে তো পুরো আইপিটা বলে দিয়েছি, বাট রিভার জোন ফাইলে এসে শুধু আইপিটা বললাম। এখানে এটা হচ্ছে বললাম না। এটা হচ্ছে হোস্ট, এখানে শুধু হোস্টটাকে আমরা করব না। আচ্ছা, তাই নেটওয়ার্ক কোথায় গেল? নেটওয়ার্ক তো আমরা ওইখানে মেনশন করলাম না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। রাজুর ভাই, রাজুর ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাজীব ভাই কি বুঝতে পারছেন কথাটা, যে আমরা কিন্তু একটা কনফিগারেশন ফাইলে কিন্তু প্রথম নেটওয়ার্ক বলে দিয়ে আসছি যে আমাদের নেটওয়ার্ক এটা হবে, যার কারণে আমরা তখন কিন্তু আপনারা বলেছিলাম যে আমরা নেটওয়ার্ক বলবো এক জায়গায়, হোস্ট বলবো কি অন্য জায়গায়। তো আমরা এখানে হোস্ট বলে দিচ্ছি যে এই আইপি কে যখন কল করবে তখন এই অ্যাড্রেসটা আমাকে রিটার্ন করবে। বাট আমি যখন এই আইপি কে কল করব তখন আইপির হোস্ট নামটা নিবে, মানে হোস্ট অ্যাড্রেসটা, দ্যাট মিন্স আইপি অ্যাড্রেসের যে লাস্ট নাম্বারটা, হোস্ট নাম্বারটা নিবে এখান থেকে, আর নেটওয়ার্কটা নিবে আমার কনফিগারেশন ফাইল থেকে। ঠিক আছে? তো এই যেটা ফরওয়ার্ড জোন ফাইলে এন্ট্রি করেছি এটাকেই রিভার্স ওয়েতে আমার সেকেন্ডে রিভার্স জোন ফাইলে লিখতে হবে। এটা কপি করে আপনি ওইভাবে লেখেন মেহেদি ভাই,
বা আপনি আলাদাভাবে ম্যানুয়ালি টাইপ করে লিখতে পারেন। এখান থেকে এটা থাকার সুবিধা হলো কি আপনি আইপি দেখতে পাচ্ছেন, তার হোস্ট নেম দেখতে পাচ্ছেন, ভুল হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, তাহলে এখন বাকিগুলো অ্যাড করব, বাকি ইয়েগুলো। হ্যাঁ ডেফিনেটলি বাকিগুলো অ্যাড করবেন। এখন কি কি লিখছেন আপনি? 5, এই 5 লিখে আপনি তার NS1 লিখছেন। এবার আপনি 6 লিখে DNS sec dash DNS ডট এটিকম্পিউটার ডট নেট লিখবেন। 7 লিখে মেইল লিখবেন। এভাবে একটা পর একটা লিখে যান। এ কেন লিখবেন ভাই? এ কেন লিখবেন বলেন? ও সরি ভাই, এ তো হলো আমার এ রেকর্ড। এ রেকর্ডটা তো আমি অলরেডি আমি বলে দিয়ে আসছি ফরওয়ার্ড জোন ফাইলে। ফরওয়ার্ড জোন ফাইলে যেহেতু আমার নামের এগেইনস্টে এ অ্যাড্রেস চাবে, এ রেকর্ড চাবে, আমার তার কুইরি হলো এ রেকর্ড কুইরি। এ রেকর্ডে কুইরি আমি দিয়ে আসছি। আর এখানে আমার কুইরি থাকবে কার? পয়েন্টারের কুইরি থাকবে, যে আমার এই আইপি অ্যাড্রেসটা কোন হোস্ট অ্যাড্রেসের এগেইনস্টে পয়েন্ট করা আছে। তো আমার এখানে অ্যাড্রেস হবে পয়েন্টার রেকর্ড। ক্লিয়ার সবাই? রাশাদ ভাই এখানে পিটিআর বলতে তো পয়েন্টার কি বোঝাচ্ছে না? পয়েন্টটা বুঝাচ্ছি যে আমার এই আইপি অ্যাড্রেসটা কোন হোস্ট অ্যাড্রেসের এগেইনস্টে বা কোন এফকিউএন এগেইনস্টে পয়েন্ট করা আছে। আমি যখন রিভার্স লুকআপ চালাবো, দ্যাট মিন্স একটা আইপি ধরে কল করবো যে আমি এই আইপি অ্যাড্রেসটা জানি, আমি তার হোস্ট নেম জানি না, ডিএনএস সার্ভার তুমি আমাকে বলে দাও এর হোস্ট অ্যাড্রেস বা এর এফকিউএন কি হবে। তখন কি হবে, আমার এখান থেকে নিবে তার হোস্ট ইনফরমেশন আর আমার কনফিউজ ফাইল নিবে তার নেটওয়ার্ক ইনফরমেশন। দুইটাকে ম্যাচ করে সে আমাকে তার হোস্ট অ্যাড্রেসটা কিংবা তার এফকিউএনটা রিটার্ন করবে। ক্লিয়ার? এই যে রেকর্ডটা আমরা এখানে দেব এটা হলো পয়েন্টার রেকর্ড। এটাকে এই হোস্টের এগেইনস্টে এই যে এফকিউএনকে সে পয়েন্ট করবে। মেহেদী ভাই টেক্সট ফাইলটা একটু মিনিমাইজ করেন। ভাই টেক্সট ফাইল থেকে উনি কাজ করতেছে, টেক্সট ফাইল থেকে কাজ করতেছে সাকিব ভাই। ওই যে টেক্সট ফাইলে লাস্টে যে আমাদের ওই 4-5টা এন্ট্রি আছে যেটা আমরা ফরওয়ার্ড জোন ফাইল দিয়েছি, এখন আমাদের এই টার্মিনাল একসাথে ওপেন করতে পারবো না, আর দুইটাও একসাথে ওপেন করলে দেখা যায় যে এখানে কাজ করতে সমস্যা হবে, যার জন্য টেক্সট ফাইল ওপেন করে নিয়ে আসছে। সমস্যা নেই, না আমি ম্যানুয়ালটা ফলো করতেছিলাম। এটা হলো আপনাদের বোঝার, আপনাদের কাজ করার জন্য আপনারা এক্স্যাক্টলি যখন আপনারা রিয়েল লাইফে কাজ করবেন কিভাবে কাজ করবেন এটার জন্য আপনাদের এভাবে দেখানো। কারণ আপনারা যদি এভাবে দুইটা টেক্সট ফাইল ওপেন করতে দেন, ভুলে একটা ফাইলের ভিতরে আপনার ডট করে দিতে পারে, একটা কোনো একটা জিনিস এডিট হয়ে যেতে পারে, কোনো কিছু ডিলিট হয়ে যেতে পারে। এটা যেন না হয় এই জন্য কপি করে একটা টেক্সট ফাইলে নিয়ে আসে। এটার উপরে যদি আপনি হাজারো এডিট করেন, হাজারো ভুল হোক, এটার ইম্প্যাক্ট আপনার সার্ভারে পড়বে না। কারণ আপনি যখন কনফিগার করবেন হঠাৎ করে একটা স্পেস পড়ে গেলে আপনি খেয়াল করতে পারবেন না স্পেসটা কোথায় পড়ছে, অনেক খোঁজাখুঁজি করে আপনাকে বের করতে হবে স্পেস কোথায় পড়ছে। ঠিক আছে? এটা জাস্ট বেস্ট প্র্যাকটিসটাই আপনাদের দেখানো হচ্ছে যে আপনারা প্র্যাকটিক্যালি কিভাবে লাইফে কাজ করবেন। মেহেদী ভাই কমপ্লিট? জি জি ভাই। নাকি পিআরটি হবে নাকি পিটিআর, এটা বুঝি নাই ভাই। কোনটা? যে 7 এবং 10 যে পিটিআর হবে নাকি পিআরটি হবে? পিটিআর হবে, ইংলিশে টাইপ করা। পিটিআর হলো পয়েন্ট রেকর্ড। জি রাইট। আমাদের স্যার আসছে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ মেহেদী ভাই টেক্সট ফাইলটা একটু মিনিমাইজ করেন, একটা জিনিস দেখতে দিচ্ছি। এইটা দেখবেন, এই ফাইলটা দেখবেন ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। সাকিব ভাই স্যার আসছিল তো ওই জন্য স্যারের সাথে কথা বলতেছিলাম। বলেন ভাই, কোনো কোশ্চেন থাকলে বলেন। জি ভাইয়া ঠিক আছে, সমস্যা নেই। ওকে ওকে ঠিক আছে মেহেদী ভাই, তাহলে কি আমাদের রিভার জোন ফাইলের কাজ শেষ? ওকে, হ্যাঁ এখন ফরওয়ার্ড জোন ফাইল কনফিগার, রিভার জোন ফাইল কনফিগার, কারো কোনো কোশ্চেন আছে এখানে? নাই? ওকে, ফাইল থেকে বের হয়ে আসেন। আমি আপনাদের যেভাবে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ফলো করে প্রথম আপনাদের ইটা কনফিগারেশনটা আপনারা শেষ করেন, এরপরে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন আপনি এখানে একটা কমান্ড দেন ls-la। মেহেদী ভাই এই কমান্ডটা একটু প্রশ্ন ছিল ভাইয়া, একটু একটা জিনিস দেখার ছিল, আমি একটু বলেন। ফরওয়ার্ড জোনটা আর একটু দেখার দরকার ছিল, একটু একটা জিনিস। ফরওয়ার্ড জোন ফাইলকে আবার ওপেন করেন। হ্যাঁ ভাই, ওপেন করেছি। এখন দেখুক সাকিব একটু দেখতে যাচ্ছে। রিভার্স জোনটা আর একটু দেখানো যাবে? রিভার্স রিভার্সটা করেন, কোনো সমস্যা নেই, দেখানো যাবে। আমরা দেখার জন্য শেখার জন্য এখানে বসছি। ঠিক আছে ভাই, ঠিক আছে।
ওকে, থ্যাংক ইউ। এখন তাহলে একটা কমান্ড আমরা অ্যাড করব, সেটা হলো যে আমাদের ওই যখন সেকেন্ডারি রিভার্জন ফাইল কনফিগার করলাম, এরপর একটা এলএস মেনে সেলে দিতে হবে। মেহেদি ভাই নোট করেন, এই সিএজিআরপির আগে একটা এলএস মেনে সেলে দিতে হবে এই কমান্ডটা। এটা দিয়ে এটা নিচে আপনি সিএজিআরপি লিখে দেন, তাহলে বুঝতে পারবেন কি কি এড করতে হবে। আমি কোথায় কোথায় চেঞ্জ করতে বলতেছি এটা একটু মনে রাখেন, কারণ আমাদের এই আপডেটটা লাগবে। হ্যাঁ, সিএজিআরপি। এখন দেখেন, আপনি কমান্ড দিয়ে না, আগে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, হ্যাঁ, একটু খেয়াল করেন সবাই, যে আমাদের ফরওয়ার্ড জোন ফাইল আর রিভার জোন ফাইল, এই দুইটা ফাইলের আমাদের ইউজার কি ছিল দেখেন তো, সবার রুট ছিল, ঠিক আছে। বাট আমাদের এই দুইটা ফাইল, যে দুইটা আমরা নিজেরা ক্রিয়েট করছি, এই দুইটা ফাইলের গ্রুপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে রুট হয়ে গেছে। খেয়াল করছেন সবাই? হ্যাঁ। সবাই খেয়াল করতেছেন? এই দুইটা ফাইলের গ্রুপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? গ্রুপ চেঞ্জ এই যে এই যে ফরওয়ার্ড যে ফাইলটা জি জি আর রুট হয়ে গেছে, ফাইল, এই দুইটা ফাইলের গ্রুপ চেঞ্জ হয়ে নেমডি থেকে চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, রুট হয়ে রুট গেছে। হয়ে গেছে। এটা রুট কেন হলো? কারণ আমি রুটি দিয়ে লগ ইন করে ফাইল দুটো কপি করছি। ঠিক ঠিক আছে, বুঝি নাই ভাইয়া, বুঝি নাই। আমি বলছি দেখেন, আমরা এখানে দেখেন যে দুইটা ফাইল আমরা কাজ করেছি, নেমডি ডট লোকাল হোস্ট, নেমডি ডট লুপব্যাক, এই দুটো ছিল আমাদের স্যাম্পল ফাইল। এই স্যাম্পল ফাইল দুটোর ইউজার নেম কি ছিল? রুট। গ্রুপ নেম কি ছিল? নেমডি। বাট আমরা যখন এই ফাইল দুটোকে কপি করে আমাদের মতো করে দুইটা গ্রুপ ফাইল ক্রিয়েট করছি, তখন এটার গ্রুপ চেঞ্জ হয়ে রুট হয়ে গেছে। খেয়াল করছেন? রুট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। এখন আমাদের যদি আমরা এটা রান করাই, তখন নেমডির সাথে ম্যাচ না করার জন্য, গ্রুপ ম্যাচ না করার জন্য এই ফাইল দুটা আমার কাজ করবে না। এই ফাইল দুটো থাকা না থাকা সমান কথা হবে। সবাই কি বুঝতে পারছি কিনা? তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এই ফাইল দুটার গ্রুপ নেম চেঞ্জ করতে হবে। গ্রুপ নেম চেঞ্জ করার কমান্ড হলো সিএইচজিআরপি। এরপর হলো কি নামে দিব, নেম ডি, কার ওই ফাইলের নাম। একবার ফরওয়ার্ডেরটা করবো, এরপর রিভার্স এটা চেঞ্জ করবো। ওকে ডান, এই দুটো করে ফেলান। কপি করে নোটপ্যাডে নিয়ে আসেন, ওইখান থেকে পেস্ট করবেন। কি করছেন মেহেদি ভাই? হ্যাঁ ভাই, সিএজিআরপি শুধু দিয়ে নেমডি হবে, শুধু নেমডি হবে মনে আপনি হয়। কি লিখছেন একটু ভালো মতো দেখেন। আহা, আপনি তো বোঝার চেষ্টা করতেছেন না মেহেদি ভাই। আচ্ছা ভাই, কমান্ড তো এটা তাই না? কি কম, আপনি নেম ডির পরে কি লিখছেন দেখেন তো। নেম ডির পরে হচ্ছে হাইফেন চেক জোন। ওটা কি লেখা আছে এখানে দেখেন তো। আমার ম্যানুয়ালটা একটু ওপেন করেন। হ্যাঁ, এই যে আপনার ম্যানুয়ালে। কোথায়? উপরের আপনি command- কোথায় আছেন? ভাই আমার একটু মিসিং হয়ে গেছে, মানে উপরের কমান্ড দুইটা না দিয়ে নিচে চলে। ভাই, একটু ভাই, আমাদের পার্টিসিপেন্ট অনেক, তো দেখা হ্যাঁ। যায় সবাই একটু বিভ্রান্ত হবে। একটু আমাদের ভুলের কারণে তারা যদি মানে মিসগাইড পায়, তাহলে তো একটু জিনিসটা অড লুকিং হবে। CHCLP name forward.elecomputer cannot access forward. রাশেদ ভাই, গ্রুপটা চেঞ্জ করে দিয়েছি।
হ্যালো, হ্যাঁ মেহেদি ভাই, এটা চেঞ্জ করছেন না? হ্যাঁ, এটা হলো যে আমরা এখানে যে নেম দিই, যে নামে গ্রুপ আছে ঠিক ওই নামই করে দিয়েছি এখন, ঠিক আছে? এখন যেটা হলো আমার সার্ভিসকে রেজিস্টার দিতে হবে। এখানে লেখা আছে, মেহেদি ভাই চেঞ্জ করবেন, এটা লেখা আছে সার্ভিস নেম ডি রেজিস্টার, এটাকে চেঞ্জ করে দিয়ে সিস্টেম সিটিএল রিস্টার্ট নেম ডি করে দেন, পরে করে এখন ওইটাকে রান করেন। এবারে স্ট্যাটাসটা দেখেন। হ্যাঁ ভাই, এটাকে একটু একটু খেয়াল করে দেখেন, এটাকে অন বুটে দেন এনাবেল থাকে, এই জন্য এনাবেল করে দেন। হ্যাঁ এনাবেল করেছি ভাই। এনাবেল করছেন? জি, কই এনাবেল করছেন? এনাবেল কমান্ড দিচ্ছেন এখানে, এনাবেল কমান্ড আগে দিয়েছিলাম। এখানে দিচ্ছেন কি রিস্টার্ট দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, এনাবেল কমান্ড দেন। আচ্ছা, আপারও কি দেন না ভাই? আপারও কি তো আছে কমান্ডটা, একটু হ্যাবিচুয়েট করে ফেলে আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, ফাইল নাম হয়েছে, এই যে, ঠিক আছে, ওকে। এটা আপনি অ্যাড করে দিবেন এখানে। কোথায় অ্যাড করবেন? এই যে সার্ভিস নেম রেজিস্টারের পরিবর্তে এই দুইটা লাইন অ্যাড করে দিবেন। এই ম্যানুয়ালটা আপনি ওই ওয়ার্ডে ওপেন করতে পারবেন, বুঝছেন? ওয়ার্ডে ওপেন করে আপডেট করে এটাকে আপনার পিডিএফ করে গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা, আচ্ছা দেখেন, আমাদের এটা শেষ। তাহলে আমাদের ডিএনএস সার্ভার কনফিগারেশনের জন্য যা যা দরকার হয়ে গেছে। এখন আমরা চেক করব ডিএনএস সার্ভার কনফিগারেশনটা কিভাবে কাজ করতেছে। এখন আমরা কি করব, আগে দেখব যে আমরা যে কনফিগারেশন ফাইলগুলো ক্রিয়েট করেছি, ফাইলে যে আপডেট করেছি, এডিট করেছি, সেখানে কোনো ভুল হয়েছে কিনা আমরা কনফিগারেশনের চেক করব। কনফিগারেশন চেক করব কার কার? আমরা কনফিগার চেক করব হলো আমরা যেখানে যেখানে কাজ করছি। কোথায় কোথায় কাজ করছি? আমরা কাজ করছিল যে তার যে নেমড ফাইলে, ফরওয়ার্ড ফাইলে কাজ করছি, রিভার্জন ফাইলে কাজ করছি, আর named.conf ফাইলে কাজ করছি, রাইট? জি, আমরা এই তিনটা ফাইল চেক করব। এই তিনটা ফাইল চেক করেন, কপি করে এই যে নেমড চেক জোন, এটা কপি করে পেস্ট করেন। আর এই লাস্টেটা কিন্তু আপনার যে নাম ওই নামে হতে হবে, এটা কিন্তু কমান্ড না। প্রথম অংশ হলো কমান্ড, পরেরগুলো কমান্ড না। দেখেন, নেমড ড্যাশ চেক জোন স্পেস জোন, এটা হলো কমান্ড, আর এটা হলো আপনার এক্সাক্ট ফাইলের নেম। তাই এখন ফাইলের নেম যদি ঠিক থাকে তাহলে কাজ করবে। দেন এন্টার দেন। কি বলছে? ওকে, ঠিক আছে। জোন লোডের সিরিয়াল 0, ওকে। এই ওকে স্টার্টার যখন আসবে জোন লোডের সিরিয়াল 0, তখন এটা মনে করবেন আমার কনফিগারেশনে কোথাও কোনো মিস্টেক নাই। এখন যেটা করবেন সেম আছে, এটা আপারও কি দেন, আপারও কি দেন, রিভার্স লেখেন, এটা ফরওয়ার্ড কাটি দিয়ে রিভার্স লেখেন, এন্টার দেন। ওকে, এবার আপনি এটা নিয়ে আসেন। এই যে আমাদের named.conf ফাইলটা ঠিক আছে কিনা চেক করবো আমরা। দেন, কি আছে? এই দেখেন এরকম একটা আউটপুট আসবে, সিরিয়াল 0, ঠিক আছে। ইরোর থাকলে কোনো ধরনের রেড কালারে ইরোর টিরোর দিবে, তাই না? যদি ইরোর দেয়, ইরোর দিলে কি করবে, এই আউটপুট আসবে না, পাশাপাশি আপনি ইরোরের মেসেজ দিবে। তা আমাদের কনফিগারেশন ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব, সার্ভিস রেজিস্টার দিয়ে আসছি না এটা? হ্যাঁ, জি, দিয়েছি। এখন দেখেন একটু খেয়াল করেন, আমাদের কমান্ড দিয়ে কিন্তু এখানে আমরা দিয়েছি, বাট কমান্ড ওইখানেও আমাদের দিতে হবে। ওইখানে যে কমান্ড আছে ওইটা ফালাই দিবেন, ওইখানে ওই কমান্ড দিয়ে আসবেন। এখানে আমরা আবার দরকার করব। এখন একটা কথা, এটা রিপিটেশন দরকার নাই। তা আমরা যেহেতু একটু উপরে ম্যানুয়ালে যান, আমরা যেহেতু এখানে কমান্ডটা ইউজ করেছি, তাহলে আমাদের এই আর একটু উপরে যান, এই কমান্ডটা বাদ দিয়ে দিবেন। এই যে এটা লাগবে না, এই যে এটা এই যে name.conf উপরে সার্ভিস নেম ডি রিস্টার্ট, আচ্ছা, স্যার, এই কমান্ডটা ফালাই দিবেন, এটা আমাদের লাগবে না, ঠিক আছে। কারণ আমরা এটার পরিবর্তে দুইটা কমান্ড যেটা দরকার আমরা অলরেডি পরে ব্যবহার করছি, মনে থাকবে। এই ম্যানুয়ালটা আপডেট করে আপনি গ্রুপে আবার শেয়ার করে দিবেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে। বা ওই ইতে আপনি ক্লাসরুমে দিয়ে দেন, ঠিক আছে। ওকে, ডান। চলে আসেন পরের দিকে, নিচে আসেন। আচ্ছা, আমাদের ডিএনএস কনফিগারেশন শেষ। এখন আমরা একটা জিনিস থামেন এখানে। এখন আমরা একটা জিনিস করব, একটু উপরে যান। ওকে, এভাবে রাখেন। এখন যেটা হলো যে আমার ডিএনএস সার্ভার যে কনফিগার করলাম, তো ডিএনএস সার্ভার এর আইপি
কোনটা হবে সেটা তো আমার বলতে হবে, ঠিক না? তো ডিএনএস সার্ভার ইনফরমেশন আমরা কোথায় অ্যাড করি বলেন তো রাজুর ভাই? রাজুর ভাই শুনতে পাচ্ছেন? মোহাম্মদ আলী ভাই? জি জি ভাইয়া। হ্যাঁ মোহাম্মদ ভাই, এখানে ব্যাপার হলো যে আমরা যে ডিএনএস সার্ভারে ইনফরমেশন অ্যাড করব, প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে একটা ফাইলের ভিতরে আমার হোস্ট ফাইলের ভিতরে কি করতে হয়, ডাটাগুলো এন্ট্রি করতে হয়। আবার যদি ডিএনএস থেকে কুইরি করতে হয়, ডিএনএস ইনফরমেশন কোনো একটা ফাইলের ভিতরে গিয়ে লিখে দিতে হয়। কোন ফাইলে লিখতে হয় মনে আছে? এটা হচ্ছে জি ইটিসি resolve.conf এর ভিতরে। কনফিগ ভিতর লিখতে হয়। এক্স্যাক্টলি। তাই আমি যেহেতু এখান থেকে কুইরি চালাবো, এটা আমার সার্ভার হোক আর এটা ক্লায়েন্ট হোক, আমি কুইরি চালাবো, তাই এখানে আমার কি করতে হবে, ডিএনএসটা বলে দিতে হবে যে ডিএনএস কোনটা হবে। দেন ডিএনএস সার্ভার আপনি ই করে আসেন, বলে দিয়ে আসেন। হ্যাঁ এখানে দেখেন কি লেখা আছে, search@edcomputer.net, এটা ওর মতোই থাক। নেম সার্ভার কত দেয়া আছে? 888। এটা কোনটা দেয়া আছে? গুগলেরটা। আমি কি করব, গুগলের উপরে আমার সার্ভার ইনফরমেশন বসাই দেবো। আমি একটা আমার নিজের প্রাইভেট ডিএনএস রাখবো, একটা পাবলিক ডিএনএস সার্ভারও আমি এখানে রাখবো। ওকে ফাইন, আপনি এখানে ই করে আসেন। মেহেদি ভাই হ্যাঁ, একটা কোশ্চেন, আমি যদি এখানে পাবলিক ডিএনএস সার্ভার না দেই, আমার ইম্প্যাক্টটা কি হবে বলেন তো? তাহলে ওই যে মানে আপনার পাবলিকলি যেই ডোমেইন গুলো আছে ওইগুলোর আইপিটা রিজলভ এক্স্যাক্টলি, আমি ইন্টারনেট পাবো না। এক কথা, আমি ইন্টারনেট পাবো না, কারণ আমার এই যে প্রাইভেট ডিএনএস সার্ভার, ও তো জানে না গুগল কোথায় আছে। হ্যাঁ তা ও জানে কি, ও শুধু জানে edcomputer.net কোথায় আছে, ওরটা ও বলবে। যখনই গুগলে প্রশ্ন আসবে ও তারা ফরওয়ার্ড করে দিবে পাবলিকের কাছে। পাবলিক নাই এর মানে কি, সে এটা রিজার্ভ করতে পারবে না। এটা কি বুঝছেন কিনা সবাই? মনির ভাই? জি জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। মনির ভাই এটা ক্লিয়ার কিনা যে আমি হ্যাঁ, এখানে হ্যাঁ, পাবলিক clear। প্রাইভেট দুইটা কেন ব্যবহার করবো? কারণ আমার নিজের ডিএনএস সার্ভার ব্যক্তিগতভাবে আমি এটা বসালাম, ওকে ডান। কিন্তু সে তো সব ডোমেইন ইনফরমেশন জানে না। যখনই সে ডিএনএস সব ডোমেইন ইনফরমেশন জানবে না, তখন সে তার পরবর্তীতে ডিএনএস সার্ভার তার কাছে ফরওয়ার্ড করে দিবে। কিন্তু কোনো যদি পাবলিক না থাকে, সে পাবলিকলি রিজার্ভ করতে পারবে না। ক্লিয়ার? জি ওকে ডান। এখন আপনি সেভ করে বের হয়ে আসেন। এখানে কিন্তু আমি বলে দিয়েছি, হয় ডোমেইনের নামটা লিখবেন অথবা আপনি এটা লিখবেন। না সরি, আমি এটা বলে দিয়েছি কোনটা, এই যে কারেন্ট মেইল সার্ভার আইপি অথবা গুগল পাবলিক ডিএনএস। এবার দেখেন আমরা একটু আগে কি করেছিলাম, এসএসএস কনফিগারেশন সময় কি ফায়ারওয়েলে বলে দিয়ে আসছি না? এখানে আমার কি করতে হবে, আমার ডিএনএসটাও বলে দিয়ে আসতে হবে। ডিএনএস টিসিপি এবং ইউডিপি দুইটা পোর্টেই কাজ করবে। এই জন্য আমাকে কি করতে হবে, পুরোটাই প্রথমে সার্ভিসটাও বলে দিতে হবে, এরপর তার পোর্টও বলে দিতে হবে। এই দুইটা আপনি কি করবেন খেয়াল করেন মেহেদি ভাই। আমি হোয়াটসঅ্যাপে আপনাদের একটা কমান্ড দিছি আগে চেক করার জন্য কি কি রানিং আছে, সেই কমান্ডটা দিয়ে আগে চেক করেন। এই কমান্ডটা এটার আগে বসাবেন একবার, পরে বসাবেন একবার। বুঝতে পারছেন আমার কথাটা? ম্যানুয়ালের দিকে আসেন, ম্যানুয়ালে খেয়াল করেন। ম্যানুয়ালে আগে বসাবেন একবার, চেক করবেন কোন কোন পোর্ট আপনার রানিং আছে, এরপরে কমান্ডগুলো রান করবেন, এরপর আবার চেক করবেন কমান্ডগুলো প্রপারলি ভাবে ফায়ারওয়ালে অ্যাড হয়েছে কিনা। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আচ্ছা। তাহলে প্রথম কমান্ডটা কপি করে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে দেখেন একটা কমান্ড শেয়ার করছি, এই পুরো 3টে লাইন কপি করেন। আসলে একটু ব্যস্ততার কারণে এই ডকুমেন্টগুলো আপডেট করতে পারি নাই, বাট বলে দিচ্ছি আপনারা একটু ই করে নেবেন, আপডেট করে একজনে শেয়ার করে দিন সবাইকে। এখন দেখেন এটার আগে অ্যাড করবেন কোনটা, এই যে আগে ফায়ারওয়ালে একটা কমান্ড দিচ্ছি না আপনাদের হোয়াটসঅ্যাপে, ওই কমান্ডটা নিয়ে আসেন। এটাই এখানেই তো আছে, প্রথমে উপরের দিকে নিয়ে আসে, এই আপনার টেক্সট ফাইলের উপরে যান, এই যে উপরে আছে তো ফায়ারওয়াল কমান্ডটা, হ্যাঁ এটা কপি করেন, নিচে নিয়ে আসে, এটার উপরে দেন। এটা এখন এটা দিচ্ছেন না, এটা কপি করে মানে এটা নিচে দেন, নিচে। কারণ এটা দেওয়ার আগে আপনার সার্ভিসটা রিলোড করতে হবে, রিলোড কমান্ড দেন এটার আগে, ফায়ারওয়াল পোর্টের আগে রিলোড পেস্ট করেন, আগে পেস্ট করেন একটা। হ্যাঁ এখন ওইটা ওই মাইনাস রিলোড লেখেন। সবাই কি বুঝছেন চেঞ্জিংটা কি হবে? এটার আগে একটা কাজ করেন মেহেদি ভাই, এই উপরে আসেন, এই পোর্টের উপরে আসেন। হ্যাঁ হ্যাঁ গ্যাপগুলো ফালাই দেন, এটা গ্যাপ ফেলে দেন। এখন এই উপরে আসেন এখানে, হ্যাঁ এখানে ড্যাশ দেন, মানে যে কোনো একটা চিহ্ন দিয়ে ওটা না, উপরে গ্যাপটাই সিস্টেম সিটার এনাবেল নেম ডির পরে গ্যাপ দেন, হ্যাঁ টান দেন এটা। এবার এটা নিচে এসে টান দেন,
এক্স্যাক্টলি এই জিনিসটা আমার এখন করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আমি এটা কি করব, প্রথম আমি লিস্ট চেক করব আমার কোন কোন পোর্ট এনাবেল আছে। তা আমার দেখবো যে আমার সার্ভারে কি আমার 53 পোর্টটা টিসিপি এবং ইউডিপি এগেইনস্টে এনাবেল করা আছে কিনা। নাই, আমার 53 পোর্ট কি নাই, টিসিপি এবং ইউডিপি দুইটা সার্ভিসের ক্ষেত্রে এনাবেল করা নাই। এখন আমি কি করব, এটাকে এনাবেল করব। এনাবেল করেন, প্রথমে সার্ভিস স্টার্ট করেন। ঠিক আছে। মেহেদি ভাই আরেকটা কমান্ড আমি দিই আপনাদের, এটা একটু ই করেন। হ্যাঁ, মেহেদি ভাই জি জি ভাই দেন, আমি অ্যাড করে দিচ্ছি। সেটা হলো আপনি এই যে এই এই এই- এই প্রথম কমান্ডটা একটু ই করেন, কপি করেন। এই যে ফায়ারওয়াল সিএমডি লিজ পোর্ট, এই কমান্ডটা কপি করেন। করলাম ভাই। কপি করেন, কপি করে ওইখানেই পেস্ট করেন। হ্যাঁ করেছি। এখন ওই যে প্রথম পোর্টস এখানে লেখা না, পোর্টসে জায়গা লেখেন সার্ভিসেস প্রথমটা। মেহেদি ভাই, জি জি লিখছি ভাই, কমান্ড চালাইছি। মেহেদি ভাই 2 নম্বর কমান্ডটা কাট করেন এখান থেকে, কাট। হ্যাঁ, এই কমান্ডটা দিবেন এই পার্মানেন্টের পরে দেন, পোর্টের আগে বসাই দেন। এই যে পার্মানেন্টের পরে বসান, রাইট। এখন বুঝছেন জিনিসটা? প্রথম হলো আমি সার্ভিস চেক করলাম, দেখলাম ডিএনএস আমার সার্ভিস আছে কিনা। সার্ভিস নাই, আমি ডিএনএস সার্ভিসটা অ্যাড করব। অ্যাড করেন। অলরেডি এনাবেল অলরেডি এনেবল দেয়া আছে। ওকে, এই যে দেখেন অলরেডি এনেবল আছে, ডান। পরেরটা আসেন, ডিসপোর্ট দেখেন। ওকে, এখন আপনি কোড অ্যাড করেন। হ্যাঁ, পরেরটা ওইটাই ইউডিপি করে দেন, তাহলেই তো হলো, কপি করে লাগলো না। আপনারও কি দিয়ে ইউডিপি লিখে দেন। ওকে, এখন আপনি আবার চেক করেন, রিলোড দেন। চেক করেন, পেয়েছেন? ইমপ্যাক্ট পেয়েছেন সবাই? জি সবাই কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা মেহেদি ভাই, আপনি এই এই ফায়ারওয়ালের এই কপির এই অংশটুকু আপনি ইতে দিয়ে দেন, আমাদের ইতে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেস্ট করে দেন। এই অংশটুকু, ওই যে উপরের দাগ আর নিচের দাগের মাঝখানে পুরো অংশটুকু হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট ফেলাই দেন। ওই পিসিতে হোয়াটসঅ্যাপ নাই তো ভাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই জাস্ট গ্রুপে ফেলাই দেন, মানে পরে ম্যানুয়াল অ্যাড করে দিন, এমনি জাস্ট গ্রুপে ফেলাই দেন। এটা কম্পিউটারে আছি ভাই, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে পেস্ট করে দেন। হোয়াটসঅ্যাপ মোবাইলে আমি দিচ্ছি। ও মোবাইলে আছে না? আচ্ছা সমস্যা নাই, লাগবে না। ওকে, সমস্যা নাই। ক্লাসরুমে যাও যাবে, ক্লাসরুমে দিতে পারবো। ফেসবুকে ওপেন আছে, লাগবে না, আপনি ম্যানুয়াল অ্যাড করে দিন, সমস্যা নাই। চলবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ঠিক আছে, পরের অপশনে আসেন। ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। কি বলেন? এই মেহেদি ভাই, ওই যে এসএসসি জানতে একটু, সেটা হচ্ছে উপরে যে কমান্ডটা দেওয়া হয়েছে ফায়ারওয়াল সিএমডি লিস্ট সার্ভিসেস, হ্যাঁ হ্যাঁ, এখানে দেখতেছি যে ককপিট ডিএসসিপি 6, এই জিনিসটা আমি বুঝি না আসলে। এটা ডিসিপিডি 6 ক্লায়েন্ট, হ্যাঁ বলেন। এই জিনিসটা কি, মানে কি আমরা মানে এটা হলো ডিএসসিপি, যদি আমরা IPv6 দিয়ে করি তখন আমাদের একটা সার্ভিস আছে ডিএসসিপি, তারপর কি V6, এটা এনাবেল করা আছে সার্ভিসটা। কিন্তু আমরা তো এখন ডিএসসিপি সার্ভার নিয়ে কাজ করব না, এই জন্য এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। ক্লিয়ার? তাহলে এই সার্ভিসটা আমরা কি জন্য হচ্ছে
ফায়ারওয়েল সিএমডি লিস্ট সার্ভিসেসটা কি দেখার জন্য জাস্ট? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখলাম আর কি যে আমাদের বর্তমানে কোন কোন সার্ভিস এখন ফায়ারওয়ালে এনাবেল করা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি IPv4 যেটা ওটা কি এনাবল নাই? না না, আমার এই ডিএসসিপি সার্ভার আমরা এখন কনফিগার করব না, তো এখানে কোনটা এনাবেল করা আছে কোনটা নাই এটা আমার হেডেক নাই, এটা আচ্ছা, আমার দেখার বিষয় না, জাস্ট আমি একবার দেখে নিলাম আমার আচ্ছা। সার্ভিস স্ট্যাটাসটা কি আছে। জি জি জি। ওকে ডান। এবার তাহলে আমার কি হলো, আমার ডিএনএস সার্ভারে ফায়ারওয়াল কনফিগার করা ওকে। এবার কি করব, চেক দ্য ডিএনএস সার্ভিস, ডিএনএস সার্ভিস চেক করব। চেক করেন। দেখেন এটি কোথাও বানান ভুল করছি কিনা আমরা। এটা .net ঠিক আছে তো ভাই। ভাই 553 কি ওটা? পোর্ট নাম্বার। এটা পোর্ট নাম্বার, এটা সার্ভার, কোন সার্ভার রেসপন্স করতেছে আপনাকে, এই সার্ভারের আইপি অ্যাড্রেস কত পোর্টে রেসপন্স করতেছে এটা। 53 না? হ্যাঁ, এবার ই করেন তো, আপনি এটা রেজিস্টার দেন তো, কোনটা? নেম রেজিস্টার দেন, সার্ভিস নেম রেজিস্টার দেন। cannot find type nx domain। বুঝি নাই, হ্যাঁ দাঁড়ান, পুরোটা লেখেন, পুরোটা লেখেন তো, NS1 আপনার পুরো ইটা লেখেন, আপেরও কি দেন, আপেরও কি দেন, ওই যে পুরোটা লেখেন NS1.ATComputer.net পুরোটা লেখেন। আচ্ছা আপনি ই করেন তো, এখানে ই লেখেন, NS lookup লেখেন, NS lookup এন্টার দেন, সার্ভার লেখেন, সার্ভার কত শো করতেছে 1.5। ওকে ডান। এবার লেখেন আপনার NS1 লেখেন তো, NS2 কি লিখছেন, NS1 ডট আসছে। হ্যাঁ ওই লাস্ট ওই যে আপনার cannot find nx domain আছে না, এই কমান্ডটা আসে এমনিতেই। ওকে ডান। এখানে এইভাবে কমান্ডটা আউটপুট আসে না, আমরা এইভাবে চেক করলাম। এবার আমরা এইটা দেখি, দেখেন এটা বোধহয় NS-টা বড় হাতের হবে নাকি, দেখেন তো বড় হাতে দিয়ে দেন কিন্তু, কোনটা ভাই? আপেরও কি দেন, NS-টা বড় হাতে লেখেন টাইপের পরে, এই যে NS-টা বড় হাতে লেখেন তো। হ্যাঁ ওকে, এটা আমি চেক করতেছি কমান্ডটা কেন আসতেছে না, এটা আমি চেক করতেছি, সমস্যা নাই। আমার এটাকে যেহেতু এখান থেকে এভাবে রিজলভ হচ্ছে না, এই জন্য আমি একটু সার্ভার মানে NS লুকআপের ভিতরে গিয়ে আমি কমান্ড চালাই দেখলাম। সবাই কি বুঝছেন কিনা বোরহান ভাই? মনির ভাই? জি ভাইয়া। মনির ভাই ঠিক আছে, এটা ওই কমান্ডটা এখানে কাজ করার কারণে আমি একটু ভিতরে গিয়ে কমান্ডটা চালাই দেখলাম, ঠিক আছে। হ্যাঁ জি জি জি। আপনি ইতে যান, এটা আমি পরে চেক করতেছি এখানে ডিরেক্টলি কেন আসতেছে না। আপনি ইতে চলে যান, ওই ইতে গিয়ে চেক করেন। কোথায়? এই দেখেন এই NS লুকআপ, এই কমান্ড তিনটা রাখেন আপনি, এই NS লুকআপ দিয়ে আপনি এইগুলো একটু চেক করেন। হ্যাঁ সেটাই আর কি, NS লুকআপ দেন, লুকআপ। হ্যাঁ এবার আপনি NS1 লেখেন, শুধু NS1 জাস্ট। হ্যাঁ এখন কি করলেন আপনি খেয়াল করেন, আপনি বললেন যে NS1 যে হোস্ট নেম আছে তার আইপি অ্যাড্রেস বলো, সে কিন্তু বলে দিল যে NS1 যেটা আছে তার আইপি অ্যাড্রেস কত 1.5, কিন্তু অ্যানসারটা দিল কে, সেই মেল ডিএনএস সার্ভার আইপি হলো কত 1.5, কিন্তু এটা পোর্ট নম্বর কত 53। ওকে এবার আপনি লেখেন, মেইল লেখেন, দেখেন মেইলের আইপি কত 1.7। মেইলের আইপি কত দিয়েছেন আপনি, এই দেখেন একটু খেয়াল করে দেখেন, এখানে অ্যান্সারটা দেখেন। আপনার যে কোশ্চেনটা করছেন, কোশ্চেনটা হলো কি, যে নেম, কোশ্চেনটা কি ছিল মেইল, তো এটা ডোমেনটা কি, এটার পুরো এসকিউ নেমটা কি, mail.ATComputer.net, আইপি অ্যাড্রেস কত 1.7। আবার এটার কুইরিটা দিছে যে সার্ভার, তার আইপি কত 1.5। এটার কত পোর্টে সে করছে রিপ্লাই দিছে 53। এটা বুঝছেন কিনা এই কুইরির অ্যান্সারটা? মেল সার্ভার হচ্ছে
হ্যাঁ, পরে পরে আরেকটা ই করেন, আরো তো আমাদের হোস্ট আছে, 4টা না হোস্ট, আরেকটা দেন। একটা হচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ, ক্লায়েন্ট দেন। ঠিক আছে, এই যে 1.10, এটার হোস্ট নেম কি client.edcomputer.net, আর এটার অ্যান্সার দিছে যে সার্ভার আইপি কত 1.5। যদি এখানে সেকেন্ডারি সার্ভার দিত তাহলে সেকেন্ডারি সার্ভার আইপি চলে আসতো। যদি কোনো কারণে প্রাইমারি সার্ভার ডাউন থাকতো তখন আমরা এখান থেকে বুঝতে পারতাম যে প্রাইমারি সার্ভার ডাউন আছে, এই অ্যান্সারটা কে দিছে, সেকেন্ডারি সার্ভার। মেহেদি ভাই ক্লিয়ার? জি, জি ভাই। কত নম্বর পড়ে দিছে এটা? এবার আসেন আমাদের, আমি একটা ম্যানুয়াল আপনাদের শেয়ার করছি, দেখেন তো ডিএনএস টেস্টিং টুলস একটা ম্যানুয়াল শেয়ার করছি, ম্যানুয়ালটা আছে কিনা দেখেন তো ক্লাসরুমে, দেন একটা তো। কোয়েরি ছিল আমার হ্যাঁ বলেন সাকিব ভাই। ভাইয়া, যে এসএসসি একটু যাবেন মেহেদি ভাই? এসএসসি কুইরি আমাকে বলেন সাকিব ভাই, আমাকে বলেন। জি ভাইয়া, আমরা যেটা হচ্ছে NS1 দিয়ে যখন আমরা কোনো কিছু জিজ্ঞেস করি তখন কিন্তু হচ্ছে আইপিটা আসতেছে 192.168.1.5। হ্যাঁ, যখন আবার মেইল দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করতেছি যে মেইলের আইপিটা কি, তখন কিন্তু সেম আইপি আসতেছে। কোথায় মেইলে 7 আসতেছে, কোথায় দেখি? 1.5 তো সার্ভারের আইপি। এই যে এখানে দেখেন, এই দেখেন মেইলে আসতেছে কি 7, মেইলে আসতেছে 7। এই যে মেইলে 7। আচ্ছা, উপরে এই যে NS1 হ্যাঁ আসতেছে ভাই, 5। হ্যাঁ, আপনার কুইরিটা কোন জায়গাটা একটু বলেন। NS1.edcomputer.net। হ্যাঁ, হ্যাঁ, NS1 রাইট। NS1 যেটা NS1 এর আইপি অ্যাড্রেস হলো 1.5, এটার অ্যান্সার দিতে যে সার্ভার তার আইপি অ্যাড্রেস হলো 5, মানে সে নিজেরটা নিজে অ্যান্সার করছে। আমি যদি শুরু থেকেই যাই NS1 লোকআপে, যখন আমি ঢুকলাম হ্যাঁ দেন আমি NS1 দিয়ে কোয়েরি করলাম। হ্যাঁ, NS1 দিয়ে কুইরি করলেন, রাইট। কোয়েরি করার পর 192.168.1.5 এবং পোর্ট নাম্বারটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা হলো তার Then যে, আমি একটু বলি সাকিব ভাই, জি, আপনার এটা যখন আপনি বললেন, আপনি যখন কোশ্চেন করবেন ও শুরুতেই বলবে তোমার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে এই সার্ভার এবং এই পোর্টে তোমাকে অ্যান্সার দিচ্ছে, এরপর হলো তোমার কোশ্চেনের অ্যান্সার। আগে যে অ্যান্সার দিবে তার পরিচয় সে বলবে। খেয়াল করেন, হ্যাঁ। আপনি যখন ডিএনএস সার্ভার কাছে কুইরি করবেন, তো ডিএনএস সার্ভার প্রথমে আপনাকে বলবে আমি এই ডিএনএস সার্ভার, আমার আইপি এত, আমি এই পোর্টে তোমাকে অ্যান্সার দিচ্ছি, এবার আমার এই ইনফরমেশন নিচে হলো তোমার কোশ্চেনের অ্যান্সার। জি, প্রথমটা হলো ডিএনএস সার্ভার ইনফরমেশন এবং কত পোর্টে সেই পোর্ট ইনফরমেশন, এরপর নিচের এন্ট্রিগুলো থাকবে, এটা হলো আপনার কোশ্চেনের অ্যান্সার। রাশেদ ভাই 2টা মিনিট, আমি আসতেছি 2টা জি, মিনিট। জি। দেন হচ্ছে দেখেন আর একটা জিনিস হচ্ছে, যখন আমি মেইল দিয়ে কোয়েরি করতেছি, হ্যাঁ। NS1 এর পরে যখন আমি মেইল দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করতেছি, তখন হ্যাঁ। কিন্তু আমাকে হচ্ছে NS1 এর রিপোর্টটাই কিন্তু দিচ্ছে। না না, আমি বলি আমার ফরওয়ার্ড জোন ফাইলে মেইলের সামনে মেইলের এগেনিস্টে আমার এই হোস্টনেম লেখা আছে, এই ইনফরমেশন দেয়া আছে, যার কারণে ওই মেইলের রিজলভিং এ সে ওইটাই দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট, হ্যাঁ। আমার এই ইনফরমেশন সে নিচ্ছে হলো ফরওয়ার্ড জোন ফাইল থেকে। মনির ভাই ভালো মতো খেয়াল করেন, আমার এই ইনফরমেশনগুলো সে নিচ্ছে কোথা থেকে? ফরওয়ার্ড জোন ফাইল থেকে নিচ্ছে না, যে হোস্টনেমের এগেনিস্টে আইপি অ্যাড্রেস দিবে, তো হোস্টনেমের এগেনিস্টে আইপি অ্যাড্রেস এটা দিবে, এটা রেকর্ড পাবে সে কোথায়? ফরওয়ার্ড জোন ফাইলে। এখন যদি আমি আইপি ধরে কল করি তাহলে আমার কি করবে? আমাকে হোস্টনেম দিবে। তা আইপি ধরে কল করলে যখন আমার হোস্টনেম দিবে তখন কাজ করবে কোনটা বলেন তো? আমার রিভার জোন ফাইলে কাজ করবে, রাইট? সবাই কি বুঝতে পারছি যে আমরা যখন আইপি ধরে কল করব তখন আমার আইপি এগেনস্টে হোস্টনেম দিবে, আর এই জন্য আমার রেসপন্সিবল যে ফাইলটা হলো বা যে জোনটা হলো সেটা হলো রিভার জোন। রিভার জোন ফাইল আমার কি করবে? আমার রিকার্সিভ যে কুইরিগুলো ওগুলো অ্যান্সার দিবে, রাইট? তো ফরওয়ার্ড জোন ফাইল কি করবে? হোস্টনেমের এগেনস্টে আইপি অ্যাড্রেস দিবে, আর রিভার জোন ফাইল কি করবে? আইপি অ্যাড্রেস এগেনস্টে হোস্টনেম দিবে। ক্লিয়ার? ভাই NS2 দিয়ে যদি আমি সার্চ করে দিই, NS2 তে তো আমরা কোনো কিছু বসাই নাই। তাহলে হ্যাঁ, এটা NS2 দিয়ে দেন, বা যে ধরনের ইনফরমেশন আমার কাছে নাই সে তখন ওই ইনভ্যালিড ইনফরমেশন যদি কুইরি করি তো না, সে ওটা বলবে যে ইনফরমেশন তার কাছে নাই, সে কোথা দিয়ে দিবে? তার কাছে তো সেই রেকর্ড নাই। ঠিক আছে মেহেদি ভাই, দেখা যাবে এই কমান্ডটা দিয়ে কি একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ দেখবো, আমি মেহেদি ভাইকে কল করতেছি এই জন্যই। মেহেদি ভাই আছেন? উনি একটু ব্রেক নিল আর কি 2 মিনিটের জন্য। আমি একটু ওয়াশরুমে গেছিলাম ভাই, আসছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। মেহেদি ভাই জি, জি, বলুন ভাই। আপনি যেটা করবেন, আমরা NS2 দেই নাই, আপনি NS2 দিয়ে আপনি একটা রিকোয়েস্ট করবেন ডিএনএস সার্ভারের কাছে যে সে হোস্টনেমের এগেইনস্টে আইপি অ্যাড্রেস দিচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, আপনি আপনি আবার ঢুকেন NS লুকআপ দিয়ে। হ্যাঁ, এখন দেন NS2 কি বলছে দেখেন তো।
cannot find সার্ভার ক্যানট ফাইন্ড NS2, সার্ভার NS2 কে খুঁজে পায় নাই। কেন পায় না? এটা রিজনটা দেখেন। NX ডোমেইন মানে আপনার NX ডোমেইন দ্বারা যে ভালো মতো খেয়াল করেন, এটা হলো একটা আপনার একটা ফ্ল্যাগ। এই যে NX ডোমেইন, এটা দ্বারা আপনি বুঝবেন যে যে রেকর্ড ধরে সার্চ করা হচ্ছে ওই রেকর্ড DNS সার্ভারের কাছে নাই। ঠিক আছে? তো এখন আপনি যদি একটা আইপি ধরে সার্চ দেন, সাকিব ভাই আপনার কোশ্চেন অ্যান্সার কি পেয়েছেন কিনা? যে রেকর্ড আমি আমার clear। কাছে নাই, ওই রেকর্ড যদি DNS সার্ভারের কাছে আমি কুয়েরি করি, তখন সে কিভাবে রিপ্লাই দিবে? ক্লিয়ার? এবারে জি। আসেন আমার যে যদি রিকারসিভ যদি কুয়েরি করি, দ্যাট মিন্স কোন একটা আইপি ধরে কুয়েরি করেন, 1.7 ধরে কুয়েরি করেন, 192.168.1.7, কি করতেছে দেখছেন? আমার সে কি করলো, সে আমার ওই যে আমি ফাইলে বলে দিয়ে আসছি নেটওয়ার্কটা উল্টোভাবে আমি বলে দিয়ে আসছিলাম, মনে আছে? সেখান থেকে সে আমার কি নিয়ে নিছে, নেটওয়ার্ক নিয়ে নিয়েছে, আর আমার রিকারসিভ যে ফাইল, যে রিভার্স যে ফাইলটি ছিল ওইখান থেকে আমার আইপি অ্যাড্রেস নিয়েছে। এই দুইটাকে ম্যাচ করে আমার এই রেকর্ডটা এখানে নিয়ে আসছে, এবং সাথে সাথে সে বলে দিয়েছে এটার নেমটাও সে বলে দিয়েছে। এটা কি ক্লিয়ার কিনা? আচ্ছা ভাই, 1.168.192 এটা তো রিভার্স লুকআপ না ভাইয়া? হ্যাঁ, রিভার্স লুক হবে, যে রিভার্সলি আমার অ্যান্সারটা দিচ্ছে। Yes, এটা হ্যাঁ। শুরুতে হলো হোস্ট ইনফরমেশন, আর শেষে হলো কি, পরের অংশ হলো কি, প্রথম হোস্ট পোষণ, পরেরটা হলো কি নেটওয়ার্ক পোষণ। ক্লিয়ার? আর এরপরে হলো ওই, এটা হলো একটা তার ফরম্যাট, যে ইন addr.arpa, আর পরে হলো আপনার এটার এফকিউডিএন নেম। ক্লিয়ার? বের হয়ে আসেন এখান থেকে মেহেদি ভাই। এখন দেখেন আমি আমাদের আরেকটা ডিএনএস টেস্টিং টুল আছে, ডিগ কমান্ডের মাধ্যমে আমি কি করতে পারি, ডিএনএস লুকআপ করতে পারি। তো আমরা ওইটা নিয়ে একটু চেক করব। তো আমাদের দেখেন আপনাদের টেস্টিং টুলস দিয়েছিলাম একটা ফাইলটা ওপেন করেন। এখানে দেখেন, আসেন একটু নিচের দিকে আসেন, সরি, এখানে অনেকগুলো আছে, ফাইলটা নিচের দিকে চলে আসে মেহেদি ভাই। এখানে দেখেন সুন্দর মতো করে আপনার রেকর্ডগুলো ফাইন্ডিং করার জন্য আপনার অনেক ধরনের দেওয়া আছে, প্যারামিটার দেওয়া আছে, অনেক ধরনের এক্সাম্পল দেওয়া আছে। আপনি করবেন কি, ডিএনএস সার্ভার কনফিগার করার পরে এখানে কোনটা কি জন্য সার্চ করতেছি, কিভাবে সার্চ করতে, ইন ডিটেলস দেওয়া আছে। আপনি এগুলো দিয়ে আস্তে আস্তে এগুলো সময় নিয়ে চেক করবেন। ক্লিয়ার? কারণ আমরা যদি এগুলো সব চেক করে দেখাতে দেই, মানে কুইরি রিজলভ হয়ে যাবে, যে ডিএনএস সার্ভারের কাছে আমরা কিভাবে কুইরি করব, এটা কুইরি করার প্রসিডিউর গুলো, টেস্টিং টুলস গুলো। এখানে একটা আছে এনএস লুকআপ, আরেকটা আছে, নিচে আসেন, আরেকটা আছে ডিগ কমান্ড আছে। দেখেন এই দেখেন পুরো ডিটেলস লেখা আছে, কোনটা পরে কোনটা কাজ করবে, এবং নোট দেয়া আছে, নোটটাও একটু পড়বেন। এরপর কমান্ড হোস্ট, একটা কমান্ড আছে, হোস্ট দিয়েও আপনি দেখতে পাবেন। দেন আপনি কমান্ডটা হোস্ট দিয়ে আপনি ডোমেনের নাম লেখেন, ডোমেনের নাম লেখেন। কি বলছে দেখেন, দেখেন আপনার ডোমেনের নাম বলছে, এবং সে কোন আইপি অ্যাড্রেসটা বিলং করতেছে। দেখেন বাংলা ভাষায় বলে দিছে যে এত ডোমেইন হ্যাজ আইপি অ্যাড্রেস এত, তারপর কি বলছে যে এত ডোমেইন মেইল ইজ হ্যান্ডেলড বাই 0. এটাকে কে হ্যান্ডেল করতেছে তারটাও বলে দিচ্ছে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? তো যেটা হলো যে আমার এই হোস্ট কমান্ড মাধ্যমে আমি চেক করতে পারবো। আর একটা কমান্ড হলো ডিগ কমান্ডটা দেখেন, এই দেখেন ডিগ, এখানে সুন্দর করে লেখা আছে কোন কমান্ড, এই কমান্ডটা কিভাবে আউটপুট দিবে, কিভাবে কি করবে এটা। এখন দেখেন এটা আমার মনে হয় নিচে, হ্যাঁ এটা আছে, দেখেন আমাদের ডিগ আছে, ডিগের ভাষণটা আপনি দেখতে পাবেন। এই সব সুন্দর দেখেন, আপনি ডিগ লিখে ডোমেনের নাম লেখেন এখানে, দেখেন আপনার সুন্দর করে এখানে অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছে। স্ক্রিনটা ক্লিয়ার করেন, ক্লিয়ার করে কমান্ড আবার চালান। এটা অবশ্য আউটপুটটা অনেক বড় তো। হ্যাঁ, না বড় দেখেন এখানে, এখন দেখেন ভাই ক্লিয়ার লেখা, তখন কন্ট্রোল এল দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে দেখেন আপনার কোশ্চেনের অ্যান্সারটা দেখেন, আপনার প্রথম কি করছেন, প্রথম কি দেখাচ্ছে দেখেন, ডিগের ভাষণ দেখাচ্ছে। বুঝতে পারছেন কথাটা? এরপর কি করতেছে কি, এটি কম্পিউটার.নেট, গ্লোবাল অপশন কি বলছে, সিএমডি গট অ্যান্সার। এখানে হেডার দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে, কি স্ট্যাটাস দেখাচ্ছে কি বলেন তো, নো ইরোর। আপনার কুইরির স্ট্যাটাস কি, নো ইরোর। কুইরির আইডি, কত নম্বর আইডি দিয়ে আপনি কুইরি করছেন। এবার ফ্ল্যাগ দেখেন, কুইরি
AAR RDRA এবং কুইরি কটা কুইরি করছেন আপনি? একটা। অ্যান্সার কয়টা? একটা। এটা অথরিটি একটা, অ্যাডিশনাল 2, অ্যাডিশনাল 2টি ইনফরমেশন সে দিছে। এবার দেখেন আপনার একটু নিচে আসেন, তার কোশ্চেন কি ছিল? এটি কম্পিউটার ডট নেট, কোশ্চেন কি ছিল? এটি ডট নেট। এটার এটার সে কি করছে? অ্যান্সার নিয়ে আসছে। অ্যান্সার কি নিয়ে আসছে দেখেন, এটি কম্পিউটার ডট নেট। এবার কি তার পুরো লাইনটাই সে এটা দেখেন, এটা হলো তার কোশ্চেন। কোশ্চেনটার টাইপ কি ছিল? এ টাইপ। তার আইপি অ্যাড্রেস জানতে চাইছে না? মানে ওই ডোমেইনের ইনফরমেশনটা জানতে চাইছি। হ্যাঁ। এরপরে দেখেন তার অ্যান্সার সেকশনে গিয়ে তার এই যে সিরিয়াল নম্বর, তারপরে এ টাইপ অ্যাড্রেস এটা বলে দিয়েছে। অথরিটি সেকশন হচ্ছে তার অথরিটি ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে, মানে এটার অ্যান্সারটা কে দিছে, সে অথরিটেটিভ ডিএনএস সার্ভারের ইনফরমেশনটা সেখানে দিয়ে দিছে। সবাই কি বুঝতে পারছেন? এবার কি অ্যাডিশনাল সেকশনে তার অ্যাডিশনাল কিছু ইনফরমেশন সে দিয়ে দিয়েছে। এরপরে তার এই অ্যান্সারটা দিতে তার কুইরি টাইম 0 মিলি সেকেন্ড। সার্ভার কে দিছে? এই যে ডিএনএস সার্ভার, তার পোর্ট নম্বর। এবার হোয়েন মানে কখন দিছে অ্যান্সারটা, টাইপ একবার টাইম সহকারে দিয়ে দিছে। এবং এই যে অ্যান্সারটা দিছে, এই অ্যান্সারটার সাইজ কত? 121। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? আপনারা এই আমাদের টেস্টিং টুলসের যে ম্যানুয়ালটা দিয়েছে এটা একটু পড়বেন, পড়লে ইন ডিটেলস লেখা আছে যে কোন কমান্ডে কি ধরনের আউটপুট দিবে এবং কি কি পারপাস ইউজ করবে। ডিটেলসটা পড়লে আপনারা পাবেন। আমি যদি এগুলো সব দেখা দেয় আমার মনে হয় 10 দিনেও আমাদের কোর্স শেষ হবে না। ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় লাগে। তাহলে আপনারা যেটা করবেন, ফরওয়ার্ড জোন ফাইল, রিভার্স জোন ফাইলটা সুন্দর মতো করে চেক করে করে এন্ট্রি দিবেন। কারণ আমাদের কোনো এখানে ভুল হয় না। ভুল হলে আমরা দেখতে পেতাম যে ভুল হলে সেটার সলিউশনটা কিভাবে খুঁজে। কারণ যদি আপনি হোস্ট নেম দিয়ে সার্চ দিচ্ছেন, দেখবেন একটু খেয়াল করেন মেহেদি ভাই, জি, আপনি ফরওয়ার্ড জোন ফাইলে গিয়ে একটা ভুল করেন, ফরওয়ার্ড। ফরওয়ার্ড জোন ফাইলে ঢুকেন। কারণ আমার তো জানতে হবে ভুল হলে সলিউশনটা কিভাবে হবে। হুম। ভার্ন এমডি, আপনি এখানে এই যে এখানে এসে ভুল করেন, এখানে একটা ডট একটা ডট দিয়েন না। এই যে এখানে ডট নেটের পর ডট উঠে দেন, এখানে ডট নেটের পর ডট উঠে দেন, কিন্তু ভুল করেন নিচ্ছে করে। এই এনএসএফটা না? হ্যাঁ, ডট উঠে দেন, উপরে গিয়ে ডট উঠে দেন। বাস, এখন আপনি ই করেন, সেভ করে সার্ভিস রেজিস্টার দেন। দেখি কি বলে। দেখছেন আটকাই দিছে আপনার। হ্যাঁ, আছে ওইটা মানে লুকআপ। মানে সে বলছে তুমি ভুল করছো, কোথায় করছো তুমি খোঁজো। এই যে জার্নাল ডট এইটা দেন, জার্নাল এক্সি দেন। দেখেন, এই দেখেন সেই পুরো ফাইলটা দেখাই দিচ্ছে, দেখছেন? এই দেখেন, এইখানে দেখেন, কত নম্বর লাইন? এখানে দেখছেন, এই যে এখানে আসেন, প্রথম লাইনটা, একবার প্রথম লাইনটা দেখেন, লেখা আছে ডট নাই শেষে, দেখেন এই যে, দেখছেন? আচ্ছা আচ্ছা, জন এডি কম্পিউটার.নেট ns1edcomputer.net। এটা শেষে এই যে রাসেল ভাই এখানে দেখছেন ডট নাই। মানে কি জন্য এটা ডিফাইন করবে না? বুঝি নাই। মানে কি জন্য এই রুটটা আসে এটা ডিফাইন করবে না? এই যে এখানে যে ডট নাই, সে লাইনটা তুলে দিচ্ছে এখানে। has no address because আপনার এই আচ্ছা যে যে লাইনটা দিয়ে ওই লাইনটা দেখাচ্ছে না? এই দেখেন, আপনি এই লাইনটা যখন দিচ্ছে, আপনি লাইনটা খেয়াল করে দেখেন যে এটি কম্পিউটার ডট নেট, এরপর একটা ডট থাকার কথা। আমরা যেহেতু কনফিগারেশন ফাইল সম্পর্কে জানি, এখানে দেখেন সেখানে ডটটা নাই। আমরা একটা প্রোগ্রামিং এ কাজ করি, সেটা হলো এনসিবলে যারা কাজ করছেন তারা জানেন যে এনসিবলে আপনার কোথায় ভুল হয়েছে এক্স্যাক্টলি ওই পয়েন্টটা মার্ক করে সে এখানে বলে দেয়, এবং এইটা ভুল হয়েছে, এটা পরিবর্তে এটা লিখতে হবে, এরকম বলে দেয়। ঠিক আছে? তো এখন আপনি এটাকে ঠিক করে দিয়ে আসেন। যখন আপনাকে এরকম ইরো দিয়ে তখন আপনি চেক করবেন যে আপনার কোথায় ভুল আছে। এই দেখেন, এখানে এসে আপনি এই দুটো ঠিক করে দিয়ে আসেন। এরকম নিজে করবেন কি, একটু একটু ছোট ছোট ভুল করবেন, ভুল করে দেন সার্ভিস রান করে চেক করবেন। নিচে আর একটা করছেন তো ভুল, দেন সার্ভিস রেজিস্টার দেন, দেখি ওইটা ছাড়া কি বলে।
দেন ওইটা পরে করেন, এখন রিস্টার্ট দেন, দেখি কি বলে। দেখছেন ওইটা ধরছে, আবারও কি দেন, এখন গিয়ে ওইটা ঠিক করেন। মানে আপনার নেম সার্ভারটা বলে দিচ্ছেন যে আমার নেম সার্ভার কোনটা, সেই নেম সার্ভারই ভুল করতেছেন, এখন ই করেন। ক্লিয়ার? এবার ঠিক আছে। ওকে, ডান। ম্যানুয়ালে চলে আসেন। এভাবে আমরা চেক করব, ঠিক আছে? এখানে আমাদের শেষ। এখন আমি একটা জিনিস আমি এখানে আপনাদের দেই নাই, বাট এটা আপনারা মানে ই করবেন, এখন দেখেন। আর মেহেদী ভাই এটা একটা ম্যানুয়াল তৈরি করবেন। আমরা ঠিক আছে। ক্লায়েন্ট কিভাবে অ্যাড করব, ক্লায়েন্ট সাইড কিভাবে কনফিগার করব, এটা একটা ফ্যাক্ট। আমি ডিএনএস সার্ভারে কুইরি ডিএনএস সার্ভার থেকে নিলাম, আমার তো এটা তো মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া। তা আমার ক্লায়েন্ট কত আছে? 1.10, ওটা কি জীবিত আছে? হ্যাঁ, ওইটা জীবিত আছে ভাই। হ্যাঁ, ওইটাকে ওপেন করেন। হ্যাঁ, জীবিত আছে। ওই সার্ভারে যান, ওই সার্ভারে গিয়ে ওইটার রিজলভ কনফিগারে ঢুকেন। এই সার্ভারে খেয়াল করেন, আমাদের নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার কানেক্টেড থাকবে, সার্ভার কানেক্টেড থাকবে, সেটা ক্লায়েন্ট হোক সার্ভার হোক, সবগুলোতে আমরা যে বেসিক কনফিগারেশন যেরকম করে দিয়ে আসছি ওরকম কনফিগার করে দিয়ে আসবেন। ওই যে প্রথম যে বেসিক কনফিগারেশন পার্ট ছিল, এসএসডি এনেবল করা, এটা পোর্ট ডিসেবল করা, তারপরে আপনার এই এসি লিনাক্স ডিসেবল করা, এগুলো সব করে আসবেন বেসিক। বুঝছেন মেহেদী ভাই? জি জি। এটা ক্লায়েন্টে তো করবেন, আমি এখন বলতেছি না এখন করেন, কারণ আমাদের সময় নষ্ট করার দরকার নাই। জাস্ট আমি বলে দিলাম, এটা ক্লায়েন্টের সাইডও হবে। এই ক্লায়েন্ট কনফিগারেশনটা আপনি ম্যানুয়ালটা নিজে রেডি করবেন। এখন এখানে গিয়ে রিজলভ ডট কনফি ঢুকেন, এখানে লেখেন যে ক্লায়েন্ট কনফিগার ম্যানুয়াল প্রিপেয়ার। ক্লায়েন্ট কনফিগারে কি কি কাজ করে এখানে স্টেপ বাই স্টেপ লিখবেন, এটাই ম্যানুয়াল পরবর্তীতে একটু সাজায় লিখবেন আর কি। হুম, এটা দিয়ে পরের লাইন চলে আসেন, কি কি করবেন। হ্যাঁ, এটা এটা ওপেন করেন, টার্মিনাল ওপেন করেন। হ্যাঁ, টার্মিনাল ওপেন করেন। ওই কমন যা যা দিব ওগুলো এখানে পেস্ট করে দেবেন, তাহলে হবে। দেখেন, শু করেন। করবো। রিজলভ ডট কনফিতে ঢুকেন, ভিআইটিসি রিজলভ ডট কন। খালি ঢুকছেন? হ্যাঁ হ্যাঁ। কি কি বসাইছেন? আবার ওপেন করেন, ভ্যালু ঢুকেন, আবার ভ্যালু ঢুকেন। কি লিখছেন বলেন তো? আপনি এখানে প্রথম আপনার যে প্রাইভেট ডিএনএস সার্ভার যেটা আছে, আপনার নিজের ডিএনএস সার্ভার যেটা, সেটা বসাই দিলেন। এরপর কি করলেন? ওন ডিএনএস সার্ভার, এরপর কি পাবলিক ডিএনএস সার্ভার। ওকে, ডান। আপনি এখন ই করেন, এখান থেকে সার্ভারকে পিং দেন। পিং পাচ্ছেন? ওকে, ডান। এখানে আপনি এনএস লুকআপ দেন, ট্যাব দেন, কমান্ড আছে, হ্যাঁ। দেখেন সার্ভার লেখেন, এন্টার দেন। সার্ভার কোনটা দেখেন? 1.5। দুইটাই সার্ভার দেখাচ্ছে, 5ও দেখাচ্ছে, 88ও দেখাচ্ছে। এবার আপনি লেখেন NS1। দেখেন কি বলছে, সে এটা পাচ্ছে না। মানে যখন সার্ভার কাছে কোয়েরি করতেছে, সার্ভার কাছ থেকে সে কি পাচ্ছে না, এটার অ্যান্সার পাচ্ছে না। হুম। বলে এটা অ্যান্সার কেন পাচ্ছে না? এটা পাচ্ছে না কারণ হচ্ছে আমরা ওই যে মানে সার্ভার কাছ থেকে কোয়েরি করতে পারতেছে না, ঠিক আছে? কেন পাচ্ছে না এটা দেখেন। এটা হচ্ছে আমরা ওই যে অ্যালাউ কোয়েরিতে নেটওয়ার্ককে অ্যালাউ করি। ভালো মতো বোঝেন, বুঝে বলেন।
আপনার ফায়ারওয়াল কি অন করা আছে? ফায়ারওয়াল কোনটা ভাইয়া? এই মানে এই হ্যাঁ হ্যাঁ, এই আপনার ক্লায়েন্টে ফায়ারওয়াল অন করা আছে না? হ্যাঁ ফায়ারওয়ালটা একটু অফ করেন তো, ফায়ারওয়ালটা স্টপ করেন। ইনশাআল্লাহ বেস্ট অফ লাক। যান ফিরে আসেন। এই সবগুলো হয়েছে? সবগুলো হয়েছে? কোনো সমস্যা নেই, ফিরে আসেন। ফায়ারওয়াল অফ করছেন? হ্যাঁ ভাই ফায়ারওয়াল অফ করেছি। এখন চেক করেন তো, অফ করছেন না রিস্টার্ট করছেন, কোনটা? স্টপ করতে বলছে, ফায়ারওয়াল স্টপ করবেন। এখন এনএস লুকআপ কমান্ড চালান, এখন লেখেন। এখনো আসে না, বলেন কেন আসে না? একটু মাথা কাটান। কোরআন ভাই? আছি। হ্যাঁ, এখানে ক্লায়েন্ট সার্ভারের সাথে রিচ করতে পারতেছে না, বলেন তো কি হতে পারে? আমরা তো নেটওয়ার্কটাকে অ্যালাউ করি নি ভাই, ওই যে ওখানে কোথায় অ্যালাউ করেন নাই? ওই যে নেমড ফাইলের ভিতরে। কোথায় দেখান তো, কোথায় অ্যালাউ করেন নাই? যে ফার্স্ট আমরা এখানে কাজ করলাম না, জোন ফাইলের ভিতরে, এখানে হচ্ছে আপনি ঢোকেন কোথায়, কোথায় আপনার ফাইলে ঢোকেন? name.conf এর ভিতরে। হ্যাঁ, ডিএনএস সার্ভার ঢোকেন, এই যে ওটা না, এটা তো ক্লায়েন্ট। হ্যাঁ, এখানে ঢোকেন সার্ভারে। হ্যাঁ, যান উপরে যান। এই যে অ্যালাউ কোয়েরি আছে না, অ্যালাউ কোয়েরি। অ্যালাউ করি কি দেওয়া আছে এখানে? অ্যালাউ করি লোকাল হোস্ট, তার নিজেরটা আছে, তাই না? এখানে আপনি অ্যালাউ করিটা চেঞ্জ করে দেন, ওটা থাক, লোকাল হোস্ট থাক, এটা পাশে। হ্যাঁ, এটা পরে এনি দেন, এনি এনি, ঠিক আছে, এনি দেন। এনি দিয়ে এখন আপনি সেভ করেন, সেভ করে ডিএনএসটা রিস্টার্ট দেন, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি যান ক্লায়েন্ট সাইডে। এবার তো পাচ্ছি না ভাই। আচ্ছা, এটা পোস্ট নেমটা কি? হোস্ট নেম যাবো, ঠিক আছে কিনা দেখেন তো। ডিএনএস ক্লায়েন্ট, ওখানে তো আমরা দিয়েছিলাম পিআরআই। এখানে ডিএনএস ক্লায়েন্ট হবে না, এই ক্লায়েন্টের জায়গায়? ভাই কি বলেন? এখানে লাস্টে যে ক্লায়েন্ট লেখা শুধু, এই ক্লায়েন্টটা ডিএনএস ক্লায়েন্ট হবে না এই নামটা? দেখেন, নাম লিখে দেন, এটা ড্যাশ ক্লায়েন্ট ড্যাশ দেন, হ্যাঁ ড্যাশ ক্লায়েন্ট দেন, ওকে, সেভ করে আসেন। কিন্তু ফায়ারওয়ালটি অফ করছেন না? ফায়ারওয়ালটি স্ট্যাটাসটা দেখেন তো। রিভার্সনে পিটিআরটা তো চেঞ্জ করতে হবে তাহলে। ফায়ারওয়ালটি স্ট্যাটাসটা দেখেন। আচ্ছা, ইটিসি হোস্টের ভিতরে দেন তো, ভিআই স্ল্যাশ ইটিসি হোস্ট। IPv6টা ফালাই দেন, IPv6 এটা লাগবে না, এই যে IPv6 এর এটা ফালাই দেন, 2 নম্বর এটা সেভ করে আসেন।
ফায়ারওয়াল দিয়ে কি অফ করে দেবো? ভাই যার প্রয়োজন নেই মাউথটা একটু অফ করে দেন, মিউট করে দেন কাইন্ডলি। বুরহানুদ্দিন ভাই, ভাই আপনার মাউথ পিসটা অফ করে দেন, মানে মিউট করে রাখেন, দরকার হলে অন করবেন। আপনার ওখান থেকে শব্দ আসছে। রাশেদ ভাই, হ্যাঁ, তাহলে এখানে আর কিছু করব, মানে ফায়ারওয়াল কি মানে স্টপ করে রাখবো? ফায়ারওয়ালকে অফ করছেন কিনা? না না, অ্যাক্টিভ দেখাচ্ছে তো। আপনি এসি লিনাক্স অফ করার পর রেজিস্টার দিচ্ছেন না? এটা ফায়ারওয়াল দেখেন তো কি, এটা না, এটা না। এসিলি না, আপনি ক্লায়েন্টে দেখেন, ক্লায়েন্টের সার্ভার ঠিক আছে, সার্ভার হাত দেওয়ার দরকার নেই, ক্লায়েন্ট সেট চেক করেন। এটা তো ইয়ে আছে, স্টপ আছে আমার। ইনঅ্যাক্টিভ আছে ভাই। আচ্ছা, আপনার এটা বসানো আছে না? ক্লায়েন্ট থেকে রিজলভ হচ্ছে না। ওকে, ডান। ক্লায়েন্ট থেকে ই করেন তো, ওর ওর নিজের হোস্ট টাইম দিয়ে পিং দেন তো, ডিএনএস ড্যাশ ক্লায়েন্ট। এর হোস্ট ফাইল একটু ঢোকেন তো দেখি কি অবস্থায় আছে। IPv6 দেখাচ্ছে। এর হোস্ট ফাইলে ঢোকেন ক্লায়েন্টের, হ্যাঁ। সিক্সটা ফেলাই দেন, সিক্স লাগবে না। সেভ করে আসেন, অ্যাড করে দেবো এখানে আইপি। সেভ করে আসেন। এসি লিনাক্স ডিসেবল আছে কিনা দেখেন, হাতে ক্লায়েন্টে একটা রেজিস্টার দিয়ে আসেন। সার্ভার হাত দিয়ে না, ক্লায়েন্টের রেজিস্টার দিয়ে আসেন। ক্লায়েন্টেই আছে এখন ভাই। হ্যাঁ, ক্লায়েন্টের রেজিস্টার দিয়ে আসেন। মেহেদি ভাই, সেকেন্ড রেজিস্টার আপ হয়েছে? না, রেডি হচ্ছে ভাই, হচ্ছে অল্প সময়। আপ হলে এটা রিজাল্ট ডট ফাইলে একটু ঢোকেন।
এর আইপি কত 10 না? 10। হুম। এখন দেখেন তো এটা ফায়ারওয়ালের কি অবস্থা, আগে ফায়ারওয়ালটা চেক করেন, শুরু করেন। স্টপ করেন। আচ্ছা, এখন এনএস লুকআপ দেন। সার্ভার লেখেন, সার্ভার সার্ভার লেখেন। আপনি রিজলভার কনফিগ ভিতর যান। এখানে বসান, আইপ্যাডে বসে দিয়েছেন সার্ভারের, ওটা কপি করে নেন, নিচের কপি করে নেন। আবার এনএস লুকআপ দেন। এবার এই পুরোটা লেখেন তো, ns1 ডট পুরোটা লেখেন তো। রিজলভ করছে? তাহলে আমাদের নেম সার্ভারটা মানে আচ্ছা, আপনি এইটা লেখেন, এই এখানে এটা করেন, মেইলেরটা করেন, পুরোটা লেখেন, পুরোটা। মেইল এটা করছে, এটা দেখেন। মেইল এটাকে তো সে কি বলছে, তোমার কোশ্চেন হলো মেইল ডট এটিকম্পিউটার ডট নেট, আমি সার্ভার, আমার ইনফরমেশন হলো এইটা, তোমার কোশ্চেনের অ্যান্সার হলো এটা। আইপি ধরে কল করেন, আইপি লেখেন, এই 7 আইপি দিয়ে কল করেন, 192.168.7। পাইছেন? হ্যাঁ, মেহেদি ভাই অ্যান্সার কি, কোয়েরি অ্যান্সার পাচ্ছেন? জি পাচ্ছি ভাই। এখানে একটা কথা আছে, এখানে আমরা ক্লায়েন্টের কি কি কনফিগারেশন করব। নাম্বার 1 কনফিগারেশন এসি, আমি বেসিক কনফিগারেশন যেটা আছে সব করে আসবো। নাম্বার 2, আমি ফায়ারওয়ালে গিয়ে এই যে আমার যে ফায়ারওয়ালে যে 53 পোর্ট অ্যাড করেছি, এই যে যে কাজটা করছি আমি এটা, হ্যাঁ, এই পুরোটা আমার করতে হবে কি এখানে এখানে আমি তো লাইভে তো সার্ভার ফায়ারওয়াল অফ করে কাজ করব না, আমার এই পুরোটা কি করতে হবে, ওই ক্লায়েন্টের জন্য কনফিগার করতে হবে। মেহেদি ভাই বুঝছেন কি না? হ্যাঁ। কারণ ও যেহেতু তার কুইরি এবং অ্যান্সার করবে কত নম্বর পোর্টে, 53 পোর্টে, তো ওর ফায়ারওয়ালে কি করতে হবে, আমার 53ও এনেবল থাকতে হবে। তাহলে আমি এখানে কি করব, আমি বেসিক কনফিগারেশন পুরোটা করব ক্লায়েন্ট পার্টে, খেয়াল করেন। সাথে সাথে কি করব, আমি এই ফায়ারওয়ালের এই পার্টটুকু পুরোটা করব। এরপরে শেষে এসে কি করব, আমি রিজলভার কনফিগে আমার ডিএনএস সার্ভার কে তার আইপিটা বলে দিয়ে আসবো। ক্লিয়ার কিনা? হ্যাঁ। তার ক্লায়েন্ট কনফিগারেশন কি হবে বুঝতে পারছেন? জি। হ্যাঁ, রিজলভার কনফিগে ওই আইপিটা বসাই দিয়ে আসতে হবে। আর টোটাল কনফিগারেশন 3টা। এক নম্বর বেসিক কনফিগারেশন পুরোটা করব, ফায়ারওয়ালে গিয়ে কি করব, আমার এই যে এই ডিএনএস এর যে পার্টটুকু শেষ করব, আর নাম্বার 3 গিয়ে রিজলভার কনফিগে আমি এন্ট্রি করে আসবো। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ ভাই, তারপরে ঠিক আছে, এটা হলো আমার ডিএনএস ক্লায়েন্ট পার্ট। এখন ক্লায়েন্ট থেকেও আমি রিপ্লাই পাবো, তা ডিএনএস কি কি আমার কি কি কাজ শেষ হলো, প্রাইমারি ডিএনএস কনফিগার শেষ, এবং কি হলো আমার সাথে বলেন কি হলো, আমার ক্লায়েন্ট কনফিগারেশন হয়ে গেল। তাই ক্লায়েন্ট থেকে আমি কি পাচ্ছি, ডিএনএস সার্ভারের কুইরি অ্যান্সার পাচ্ছি। এখন আমি যেটা করব, সেকেন্ডারি ডিএনএস সার্ভার কনফিগার করব, আর প্রাইমারি ডিএনএস সার্ভারের সাথে সেকেন্ডারি ডিএনএস সার্ভারের যে রেপ্লিকেশনটা, যে একজনের ডাটা আপডেট হলে অটোমেটিক্যালি অন্যের কাছে আপডেট হয়ে যাবে, এটা আমরা চেক করব নামাজের পর ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে ভাই। তাহলে আমরা কি কি কাজ করব মেহেদি ভাই? আমরা যেটা করব, নামাজের পরে সেকেন্ডারি ডিএনএস করব, সেকেন্ডারি করার পরে কি করব, আমি প্রাইমারি ডিএনএস এবং সেকেন্ডারি ডিএনএস এর রেপ্লিকেশনটা চেক করব। আর কি করব, প্রাইমারি ডিএনএস কে ইচ্ছে করে ডাউন করে দেব, ডাউন করে দিয়ে দেখব আমার যখন কুইরি করি, প্রথম কুইরি অ্যান্সার দিবে প্রাইমারি ডিএনএস, যখন ডাউন করে দেব তখন কুইরি অ্যান্সার দিবে কে, সেকেন্ডারি ডিএনএস। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে আমরা সবাই একটু বলেন, তাহলে আমরা কি নামাজের জন্য একটা ব্রেক নিব কিনা? হ্যাঁ, নাও ভাই।
জি জি। আচ্ছা তাহলে আমরা নামাজের জন্য 1টা থেকে 2টা পর্যন্ত 1 ঘন্টা ব্রেক নিচ্ছি, না একটু বেশি লাগবে খাওয়া দাওয়ার জন্য? তো হবে না ভাইয়া, 3টার থেকে শুরু করতে হবে 3টা থেকে? নামাজের পরে একটু। 3টা থেকে করবেন, 2:30 থেকে করবেন? আড়াইটা থেকে দেন মেহেদী ভাই, তাহলে আমরা সময়টা একটু বেশি পাবো। হ্যাঁ, তাহলে আমরা ঠিক আছে। আমরা চাচ্ছিলাম তাহলে 2:30 থেকে করতে, সবাই কি বলেন? একটু কষ্ট হলে আজকে একটু তাড়াতাড়ি খাবার খাই নেবেন, আর ই করবেন, রাশেদ ভাইয়ের গালি দিবেন। না, না, ভাই, রাশেদ ভাইয়ের জন্য দেরি হয়েছে। ভাই আপনি অনেক কষ্ট করতেছেন। বিষয় ঠিক হচ্ছে আছে। রেসটা লার্নিং সাথে একসাথে হবে, ঠিক আছে? এখানে একটা আচ্ছা কনসিডার না ভাই, আমি আসলে একটু আপনাদের সময় বেশি নিচ্ছি। কারণ আমার কাছে